যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ইয়েস, ঠিক আছে, ওকে ওকে। চলো শুরু করি। তোমাদের সাথে আবার একটা ক্লাসে দেখা হয়ে গেল। আজকে আমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের সপ্তম ক্লাসটা করব। এর আগে আমরা 6টা ক্লাস করে ফেলছি। বিশেষ করে এর আগের ক্লাসে আমরা ট্রানজিস্টরের যে থিওরি বা ট্রানজিস্টরের যে সূত্রের ডেরিভেশন আছে, যত ধরনের সার্কিট আছে, সব কিছু নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে কিন্তু আমরা বিশেষ করে ট্রানজিস্টর রিলেটেড যাবতীয় যত ধরনের ম্যাথ প্রবলেম সলভ করব। এবং খুব কান খোলা রেখে শুনে রাখো যে এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন যদি তোমার আসে, হ্যাঁ আসার সম্ভাবনা আছে, আসবে একটা সৃজনশীল প্রশ্ন, তবে সব সময় দেখা যাবে যে তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ট্রানজিস্টর থেকেই ম্যাথ প্রবলেমগুলো ফেস করবা। সৃজনশীল প্রশ্ন আসলে ম্যাক্সিমাম সময় দেখা যাবে ট্রানজিস্টর এই টপিকের উপর ভিত্তি করে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসছে। তো আজকে যে ম্যাথগুলো করাবো এই ট্রানজিস্টর রিলেটেড যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো খুবই সহজ, খুবই ইজি। তো যে ম্যাথগুলো করাবো এই ম্যাথগুলো করতে পারলেই তুমি মোটামুটি বইয়ের আর যে কোনো ধরনের ম্যাথ প্রবলেমগুলোই সলভ করতে পারবা। তো আমি এখানে ম্যাক্সিমাম অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করে দিব, মানে এইগুলো করলে তুমি বই আর নতুন কোনো ম্যাথ পাবা না। ওকে, তো চলো আমরা শুরু করে দিই, ঠিক আছে? তো দেখো, আমরা প্রথমে একটা সম্পর্ক একটু দেখে নিব। আমরা প্রথমে আচ্ছা, আমরা প্রথমে একটা সম্পর্ক একটু দেখে নিই। আসো এখানে একটু লিখো। আমরা এই যে সার্কিটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কমন ইমিটার সার্কিট। তোমাদের আঁকতে হবে না, এগুলো তোমাদের খাতায় আঁকা আছে। এটা হচ্ছে একটা কমন ইমিটার সার্কিট, কমন ইমিটার। এই যেটা হচ্ছে ইমিটার, এইটা হচ্ছে কালেক্টর, আর এইটা হচ্ছে বেজ। এই যে বেজ, তাহলে বেজটাকে ইমিটারের সাথে কমন করা হয়েছে। তো এটা প্লাস, ব্যাটারির এটা প্লাস, এটা মাইনাস। দেখো এই সার্কিটগুলো তোমার খাতায় আঁকা আছে। তারপরে কালেক্টর থেকে আবার ইমিটারের সাথে কানেক্ট করা হয়েছে, কালেক্টরকে এবং বেজকে ইমিটারের সাথে কমন করা হয়েছে। তো এইটা হচ্ছে এই ক্ষেত্রে এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস। দেখো এই সার্কিট তোমার খাতায় আঁকা আছে। ওকে, তো আমরা এই ক্ষেত্রে কমন ইমিটার সার্কিটের ক্ষেত্রে কারেন্ট গেইন অর্থাৎ প্রবাহ বিবর্ধন, দ্যাট মিনস কারেন্ট গেইন, এটা বের করছিলাম এআই। তো এআই ইকুয়াল টু আউটপুট কারেন্ট আইসি। তাহলে আউটপুট কারেন্ট আইসি, এই আউটপুট কারেন্ট আইসিটা ঢুকবে, আইবিটা ঢুকবে, আর আইইটা বের হয়ে আসবে। তাহলে আউটপুট কারেন্ট হচ্ছে আমার আইসি আর ইনপুট কারেন্ট হচ্ছে আমার আইবি। তো আউটপুট কারেন্ট আর ইনপুট কারেন্টের যে রেশিওটা ছিল সেটা হচ্ছে আমার প্রবাহ বিবর্ধন কমন ইমিটারের ক্ষেত্রে, সেটাকে আমরা এআই দিয়ে প্রকাশ করতাম। এবং এর একটা সুন্দর নাম ছিল, এটার নাম ছিল হচ্ছে বিটা। দেখো তো মনে পড়ে কিনা, এটার নাম কি ছিল? বিটা। আমরা যত ম্যাথ প্রবলেম সলভ করব 99.5% ম্যাথ হচ্ছে কমন ইমিটার সার্কিটের ম্যাথ। অনেক সময় দেখবা তোমার ম্যাথে বলে দেওয়া নেই সার্কিট কেমন, তুমি তাহলে ভেবে নিবা ওটা কমন ইমিটার সার্কিট। ঠিক আছে, ওটা ভেবে নিলে দোষ হবে না। কারণ এই অধ্যায়ে যত ধরনের ম্যাথ প্রবলেম সলভ করবো, বিশেষ করে আমরা অ্যাম্পলিফায়ার হিসাবে একটু ক্লাসে আছি, অনলাইন ক্লাসে আছি। একটু ধরো তো। ওকে, আসো। তো যদি কিছু বলে দেওয়া না থাকে, আমরা ওই সার্কিটকে কমন ইমিটার সার্কিট ভেবেই ম্যাথ প্রবলেম সলভ করব, কোনো সমস্যা নেই। ঠিক আছে,
তুমি দেখবা এখানে যত ধরনের ম্যাথ প্রবলেম আমরা সলভ করবি সবই ঘুরে ফিরে কমন ইমিটার সার্কিট। এবং কেন কমন ইমিটার সার্কিট? কারণ এটাকে আমরা মূলত অ্যাম্প্লিফিকেশনের কাজে ব্যবহার করি। কমন ইমিটার সার্কিটটাকে আমরা মূলত অ্যাম্প্লিফিকেশনের কাজে অ্যাম্প্লিফায়ার হিসাবে ব্যবহার করি। এই কারণে সার্কিটগুলো হচ্ছে কমন ইমিটার সার্কিট। তাহলে দেখো কমন ইমিটার সার্কিটের এই যে বিটা বা কারেন্ট গেইন একটু তোমাকে জানাই রাখলাম। এইবার আসো কমন বেস সার্কিটের ক্ষেত্রে, কমন বেস সার্কিটের ক্ষেত্রে, কমন বেস সার্কিটের ক্ষেত্রে একটু আমার কারেন্ট গেইনটা বলো তো। কমন বেস সার্কিটের ক্ষেত্রে কারেন্ট গেইনটা বলো। কমন বেজে বেস থাকবে কমন, এই যে বেস মাঝখানে কমন থাকবে, এই পাশে থাকবে কালেক্টর, এই পাশে থাকবে ইমিটার। তাহলে কালেক্টর আমার আউটপুট, তাই না? আর ইমিটার হচ্ছে আমার ইনপুট। দেখো খুব সহজে বোঝা যায়, বেস কমন, তাহলে কালেক্টর আউটপুট, ইমিটার ইনপুট। তাহলে এই ক্ষেত্রে যে কারেন্ট গেইনটা আমরা বের করতে চাই এ আই, এই ক্ষেত্রে তো এই ক্ষেত্রে যে এ আইটা হবে সেটা হবে আউটপুট কারেন্ট আইসি আর ইনপুট কারেন্ট আই ই। বুঝলা? আউটপুট কারেন্ট আইসি, ইনপুট কারেন্ট আই ই। এইটা ছিল আমাদের আলফা। এই আলফার একটা বাংলা নাম আছে, এই আলফাকে বলা হয় প্রবাহ বিবর্ধন গুণক। প্রবাহ বিবর্ধন গুণক, এটা হচ্ছে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। তো আমাদের খুব বেশি ঝামেলা হয় মাঝে মাঝে এই আলফা আর বিটা নিয়ে। তাহলে এবার একটু খুব সুন্দর করে শোনো, বিটা হচ্ছে কমন ইমিটারের কারেন্ট গেইন আর আলফা হচ্ছে কমন বেজের কারেন্ট গেইন। বিটা কমন ইমিটার সার্কিটের কারেন্ট গেইন আর আলফা, এই আলফাটা হচ্ছে কমন বেস সার্কিটের কারেন্ট গেইন। আর বাংলায় এদের যখন অনুবাদ করা হয়েছে, তখন আলফার নাম দেওয়া হয়েছে প্রবাহ বিবর্ধন গুণক আর বিটার নাম দেওয়া হয়েছে প্রবাহ বিবর্ধন বা প্রবাহ লাভ। ঠিক আছে, এটার নাম দেওয়া হয়েছে, এই যে বিটা, এটার নাম দেওয়া হয়েছে প্রবাহ লাভ। প্রবাহ লাভ, ঠিক আছে। তো আমরা এই আলফা এবং বিটার মধ্যে একটা সম্পর্ক দেখতে চাই, যে আলফা এবং বিটার মধ্যে একটা সম্পর্ক। দেখো আলফা ও বিটার মধ্যে সম্পর্ক। তো দেখো আমরা যে কোনো সার্কিটের জন্য এটা তো জানি যে আই ই হবে আইসি প্লাস আইবি। এবার একটা কাজ করি, আমরা আই ই দিয়ে ভাগ দিয়ে দিই উভয় পক্ষে। আই ই দিয়ে উভয় পক্ষে ভাগ দিলে এটা 1, এটা আইসি ডিভাইডেড বাই আই ই, এটা আইবি ডিভাইডেড বাই আই ই। ওকে, আমরা আই সরি একটা ভুল কাজ করে ফেলছি, সরি, আইসি দিয়ে ভাগ দিয়ে দিব, সরি আইসি, আই ই বাই আইসি। কেন আইসি দিয়ে ভাগ দিব? কারণ এই আলফার মধ্যে আইসি কমন, বিটার মধ্যেও আইসি কমন, এই কারণে কমন যেটা এইটা দিয়ে আমরা একটু ভাগ দিয়ে দিব। তাহলে আই ই বাই আইসি, এটা 1, আইসি বাই আইসি তো 1, আর আইবি বাই আইসি হয়ে গেছে, আলফা বিটার সম্পর্ক হয়ে গেছে। এবার একটু দেখো, আইসি বাই আই ই মানে হচ্ছে আলফা, তাহলে আই ই বাই আইসি মানে 1 ডিভাইডেড বাই আলফা, তারপরে এটা তো 1। এবার আইসি ডিভাইডেড বাই আইবি মানে বিটা, তাহলে আইবি ডিভাইডেড বাই আইসি মানে 1 ডিভাইডেড বাই বিটা। এইটা হচ্ছে আলফা এবং বিটার মূল সম্পর্ক। এইটা হচ্ছে আলফা এবং বিটার মূল সম্পর্ক বা মূল সূত্র, সম্পর্কের মূল সূত্র। আমরা এটাই মাথায় রাখবো, 1 বাই আলফা ইকুয়াল টু 1 প্লাস 1 বাই বিটা। এই সূত্রটা আমরা মাথায় রাখবো, তাহলে সুবিধা হবে। তুমি চাইলে এখান থেকে, তুমি দেখবা বইয়ে আরও সূত্র আছে, যেমন এইখান থেকে দেখো আমরা একটু কাটছাট করে আর একটু ঝালাই টালাই করে আমরা কিন্তু এটা লিখতে পারি, নিচে লসাগু বিটা, উপরে হচ্ছে বিটা প্লাস 1। তাহলে অতএব আলফা ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1, আলফা ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1। এই যে এটা হচ্ছে আলফা, একবার আলফা বের করা। তারপর এইখান থেকে যদি আমি বিটা বের করি, তাহলে দেখো 1 ডিভাইডেড বাই বিটা, এটা হচ্ছে 1 বাই আলফা মাইনাস 1, তাহলে 1 ডিভাইডেড বাই বিটা, নিচে আলফা 1 মাইনাস আলফা। তাহলে অতএব বিটা ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। বুঝলা? এইটা হচ্ছে বিটার সূত্র। তো আমি এই দুইটা সূত্র মনে রাখবো না, আমি ছোট মানুষ, আমি এই দুইটা সূত্র মনে রাখতে পারি না। এই দুইটা সূত্র মনে রাখলে আমার কি সমস্যাগুলো হয়? আমার সমস্যা হয়, ধরো বিটা বের করব, তখন এই কনফিউশন হয় 1 মাইনাস আলফা, নিচে 1 মাইনাস আলফা নাকি 1 প্লাস আলফা, অথবা মনে করো যে আলফা মাইনাস 1 হবে নাকি 1 মাইনাস আলফা হবে, তারপরে উপরে কোনটা হবে নিচে কোনটা হবে, উপরে আলফা হবে নাকি উপরে 1 মাইনাস আলফা হবে।
ঠিক এই ক্ষেত্রেও তাই, এখানে বিটা প্লাস ওয়ান হবে নাকি বিটা মাইনাস ওয়ান হবে, তো এরকম বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি হয়। এই কারণে আমি এই দুইটা সূত্র মনে রাখবো না। তাহলে আমি সূত্র মনে রাখবো কোনটা? আমি সূত্র মনে রাখবো এইটা, যে 1/α = 1 + 1/β। এই সূত্র মনে রাখলে, এই সূত্র মনে রাখলে আমি চাইলে এটাও বের করে নিতে পারবো, আমার দরকার পড়লে আমি এটাও বের করে নিতে পারবো। কিন্তু এটা মনে রাখলে মানে আলফা দেওয়া থাকলে বিটা বের করতে পারবো, বিটা দেওয়া থাকলে আলফা বের করতে পারবো। এটা মনে রাখলে এটার দরকার পড়ে না। বুঝতে পারছো? দরকার পড়ে না। তাহলে এই হচ্ছে সম্পর্ক। তাহলে আমরা মোটামুটি এখন ম্যাথ করার জন্য রেডি। তাহলে চলো এবার একটু ম্যাথ করা শুরু করি। তাহলে 1 নম্বর যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা চট করে তোলো, 1 মিনিট টাইম, চট করে তুলে ফেলো। একটা সৃজনশীল প্রশ্ন। তুলে ফেলো, দ্রুত করে তুলে ফেলো। এই অধ্যায় থেকে যদি বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসে, তাহলে তোমার মনে মনে তুমি চিন্তা করবা যে আমি 10 মার্ক পেয়ে গেছি। ঠিক আছে? এবং 10 মার্ক পেয়ে গেছি মানে কি, খুবই কম সময়ের মধ্যে, খুবই কম সময়। ধরো এই 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 সৃজনশীল প্রশ্নটা সলভ করতে গিয়ে ক আর ক্ষয়ের অ্যান্সার করতে গিয়ে যা টাইম লাগবে, তাই গ আর ঘয়ের অ্যান্সার করতে মোটেও তেমন কোনো টাইম লাগবে না। গ করতে লাগবে 2 মিনিট, ঘ করতে লাগবে 2 মিনিট, তাও আমি 2 মিনিট বেশি বলে ফেলছি। তো একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটের জন্য দুইটা ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে। বলা আছে প্রবাহ লাভ 75 আর গতি ও রোধ হচ্ছে 40। প্রবাহ লাভ মানে কি জানো? বিটা। প্রবাহ লাভ বিটা, আর প্রবাহ বিবর্ধন গুণক বললে আলফা। ঠিক আছে? তাহলে প্রবাহ লাভ হচ্ছে বিটা। ঠিক আছে? প্রবাহ লাভ এটা বিটা দেওয়া আছে, তাহলে বিটা এটা 75। বাংলায় প্রবাহ লাভ, প্রবাহ বিবর্ধন গুণক, এইগুলোকে অনেক সময় উল্টাপাল্টা করে। তা আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নিব। আমাদের যদি বলে দেওয়া থাকে প্রবাহ লাভ বলে দেওয়া আছে, আর কিছু লেখা নেই, তাহলে আমি বুঝে নিব ওইটা হচ্ছে বিটা। প্রবাহ বিবর্ধন গুণক জাস্ট বাংলায় লেখা আছে, আর কিছু বলা নেই, তাহলে আমি বুঝে নিব যে ওইটা হচ্ছে আমার আলফা। এইভাবে আমি বুঝে নিব। কিন্তু অনেক সময় কিন্তু এগুলো উল্টাপাল্টা হয়। অনেক সময় মনে করো প্রবাহ বিবর্ধন গুণক বলছে, কিন্তু ওইটা বোঝাচ্ছে বিটা, বুঝাইতে পারে, কিন্তু তখন মনে করো ইঙ্গিত দিয়ে দিবে, তখন ইঙ্গিত দিয়ে দিবে। এইখানে কিন্তু এরকম একটা কনফিউশন আছে এই অধ্যায়ে। তো এটা হচ্ছে অবস্থা বুঝে ব্যবস্থা নিব। প্রশ্ন কেমন সেইটা বুঝে ইনস্ট্যান্ট আমরা ওইখানে বুদ্ধি খাটাই দিব। তো চলো কি বলছে, প্রবাহ বিবর্ধন গুণক বের করতে বলছে। তাহলে চিন্তা করো, প্রবাহ লাভ বলে দেওয়া আছে, তার মানে বিটা বলে দেওয়া আছে, প্রবাহ বিবর্ধন গুণক চাইছে। ঠিক আছে? তাহলে নিষ্পাপ মনে চিন্তা করো, তাহলে কি চাইছে? আলফা চাইছে। গতি অরোধ বলে দেওয়া আছে। গতি অরোধ মানে, গতি অরোধ মানে ডায়োডের গতি অরোধ। আমরা পড়ছিলাম না গত ক্লাসে ডায়োডের গতি অরোধ? তো গতি অরোধ ডাইনামিক রেজিস্ট্যান্স। তাহলে ডাইনামিক রেজিস্ট্যান্স মানে ট্রানজিস্টরের ইনপুট রেজিস্ট্যান্স। কারণ কি, ট্রানজিস্টরের ইনপুট টার্মিনালের মধ্যে এই বেজ এবং ইমিটার সেকশনে এইখানে এরকম একটা ডায়োডের মতো কাজ করতেছে না? তাহলে গতি অরোধ মানে ইনপুট রোধ, এই ইনপুট টার্মিনালের রোধ, ইনপুট পাশের রোধ। ঠিক আছে? ইনপুট যে অংশ, ইনপুট যে সেকশন, এই অংশের রেজিস্ট্যান্স বলে দিছে গতি অরোধ। তাহলে এই গতি অরোধ মানে ইনপুট রেজিস্ট্যান্স, এখানে ইনপুট রেজিস্ট্যান্সটা বলে দিছে। দেখো এই তারে কোনো রেজিস্ট্যান্স নেই, আঁকা নেই। তো এই যে এই লাইনের যে রেজিস্ট্যান্স, এখানে যে রেজিস্ট্যান্সটা, ওই রেজিস্ট্যান্সটাই ডায়োডের গতি অরোধ, ওটাই আমার বলে দেওয়া আছে যেটা হচ্ছে 40 ওহম। ওকে, ইনপুট রেজিস্ট্যান্স। আর এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। এই লোড রেজিস্ট্যান্স এটা হচ্ছে আরসি। এটা দেখো একটা কমন ইমিটার সার্কিট। কিভাবে বুঝবো? এই তীর চিহ্ন দেখে বুঝবো। এই তীর চিহ্ন তো দেওয়া ছিল, তাহলে তীর চিহ্ন হচ্ছে বহির্মুখী, তাহলে এনপিএন বুঝে গেছি। আর যেহেতু এই তীর চিহ্ন যেটা, সেটা সবসময় বেজ ইমিটার সেকশনেই হবে, তাহলে এটা বেজ হলে, মাঝখানেটা বেজ হলে এটা ইমিটার, আর সেই ইমিটার কমন করা আছে। তাহলে এটা ইমিটার যদি কমন করা থাকে, তাহলে এই প্রান্ত কালেক্টর, তাহলে এই রোধটা হচ্ছে কালেক্টর প্রান্তের রোধ। তো সার্কিট আমাদের এঁকে দেওয়া আছে। কি সার্কিট? কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টর সার্কিট। প্রবাহ বিবর্ধন গুণক আলফা বের করতে বলছে। তাহলে এবার আসো ম্যাথে ফেরত আসি। ঠিক আছে? বয়ানবাজি তো অনেক করলাম, এবার ম্যাথে ফেরত আসি। প্রবাহ লাভ বিটা দেওয়া আছে। তুমি যখন প্রশ্ন
ধরো যে বোর্ড কোশ্চেন যখন পাবা তখন যখন সলভ করবা, প্রবাহ লাভ দেওয়া আছে, প্রবাহ বিবর্ধন গুণক চাইছে, তোমার আর কিছু দেখা লাগবে না, তো সূত্র লিখে দিবা 1/α এটা ইকুয়াল টু 1 + 1 ডিভাইডেড বাই বিটা। তাহলে 1 ডিভাইডেড বাই আলফা এটা ইকুয়াল টু 1 + 1 ডিভাইডেড বাই বিটা 75। ওকে, দেন আলফার মানটা এখান থেকে বের করবা, 1 যোগ 75 ইনভার্স, তার আবার ইনভার্স, তাহলে 0.986, 0.986। এবং আলফার মান সবসময় 1-এর চেয়ে কম হবে, আলফার মান সর্বদা 1-এর চেয়ে কমই হবে। আলফার মান 1-এর চেয়ে বেশি হয়ে গেলে বুঝবা ঝামেলা হয়ে গেছে, তাহলে তোমার প্রশ্ন ঠিক নেই, প্রশ্ন ঠিক নেই, নয়তো তুমি উত্তর করছো ভুল। 2 নম্বর আসো, বর্তনী দ্বারা 100 গুণ ভোল্টেজ গেইন পাওয়া যাবে কিনা। কি এটা, কি ভোল্টেজ গেইন, ভোল্টেজ গেইন মানে এভি, তাহলে ভোল্টেজ গেইন মানে এভি, অপূর্ব ভাই, তাই না, ভোল্টেজ গেইন এটা বের করতে বলছে। তাহলে ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট, ভি ইনপুট, তো ভি ইকুয়াল টু আইআর, এই যে আইআর আইসি, এই যে এর কারেন্ট আইসি আরসি, আইসি আরসি কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, তাহলে ভি পাবো, ভি ইকুয়াল টু এর অ্যাক্রসে ভোল্টেজ, তাহলে ভি ইকুয়াল টু আইআর, ভি আউটপুট, ঠিক আছে, ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট, তাহলে ওই যে ইনপুট রোধ, ইনপুট রোধ, এই ইনপুট রোধকে তুমি আরবিও লিখতে পারো, এই ইনপুট রোধকে তুমি আরবিও বলতে পারো, তাহলে ইনপুট রোধ আরবি আর এর কারেন্ট আইবি, তাহলে আইবি আরবি। এবার দেখো আইসি এর মান দেওয়া আছে বাট আইবি এর মান দেওয়া নেই, আইসি এর মান দেওয়া আছে, আইবি এর মানটা দেওয়া নেই, তো দরকার নেই আইবি এর মান, তুমি বের করতে পারো, কিন্তু আইবি এর মান কিন্তু বের করতে পারো, কেমনে বের করতে পারো, তোমার কি দেওয়া আছে, বিটা দেওয়া আছে, তাহলে বিটা ইকুয়াল টু কি, বিটা ইকুয়াল টু কি আইসি ডিভাইডেড বাই আইবি, আইসি এর মান তুমি জানো, এই যে আইসি এর মান এটা জানো, তোমার বিটা দেওয়া আছে, তুমি আইবি এর মান বের করতে পারবা, সেই আইবি এখানে এনে বসাবা। কিন্তু ভাই কি দরকার, আমার কি দরকার, আইসি বাই আইবি মানেই তো বিটা, তাহলে এত কাহিনী করার দরকার আছে, আমার তো বিটা একবারে দেওয়াই আছে, তাহলে আইসি ডিভাইডেড বাই আইবি দ্যাট ইজ বিটা, আরসি ডিভাইডেড বাই আর বি, আউটপুট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইনপুট রেজিস্ট্যান্স, বিটার মান কত 75। এবার আউটপুট রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্স বা আউটপুট রেজিস্ট্যান্স 60 ওহম, আর ইনপুট রেজিস্ট্যান্স বা আরবি সেটা হচ্ছে 40 ওহম, হয়ে গেল 75 গুণ 60 ভাগ 40, তাহলে 112.5, বলছে 100 গুণ ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কিনা, 100 গুণের বেশি পাওয়া সম্ভব, 100 গুণের চেয়েও বেশি পাওয়া সম্ভব, চেয়েও বেশি পাওয়া সম্ভব, ঠিক আছে। ধরো তোমার কোনো কাজের জন্য 100 গুণ অ্যাটলিস্ট ভোল্টেজ গেইন দরকার, অ্যাটলিস্ট যেন 100 গুণ বিবর্ধিত করতে পারো তুমি ইনপুট সিগন্যালকে, ইনপুট সিগন্যাল যতটুকু হবে, ইনপুট সিগন্যালটা যতটুকু হবে তার 100 গুণ বিবর্ধিত হবে, এটা তোমার দরকার। তো তুমি এটা ব্যবহার করতে পারবা কিনা, হ্যাঁ পারবা, কারণ এটা 100 গুণের চেয়েও বেশি বিবর্ধন করতেছে, সো তুমি 100 গুণ বিবর্ধন অ্যাটলিস্ট পাবা, 100 গুণ বেশি বিবর্ধন তুমি অ্যাটলিস্ট পাবা, কি ক্লিয়ার হয়ে গেছে, শেষ, তাহলে হলো সবার নাকি। এবার আসো 2 নম্বর, আগের ম্যাথটা পারলে এটা ডাল ভাত, তাহলে এটাও একটা বোর্ড কোশ্চেন, তো তুলে ফেলো, 1 মিনিট টাইম, এই 1 মিনিটের মধ্যে ম্যাথও করা হয়ে যায়, 1 মিনিটের মধ্যে ম্যাথও করা হয়ে যায়, এত শীত কেন পড়ে বলো তো। তোলো তোলো দ্রুত তোলো, তো দেখো এই ম্যাথটাও বোর্ড কোশ্চেন, আগের ম্যাথটা পারলে আমরা এটাও পারবো, এটা খুবই সহজ। কি দেওয়া আছে, ইমিটার কারেন্ট দেওয়া আছে, দেখো এটা কমন ইমিটার সার্কিট কিনা, হ্যাঁ এই যে এই প্রান্ত বেজ ইমিটার প্রান্ত, তাহলে এটা যদি বেজ হয় তাহলে এটা ইমিটার, তাহলে ইমিটার কমন করা আছে কার সাথে, কালেক্টর এবং বেজের সাথে, তাহলে আমাদের বেজ কারেন্ট দেওয়া আছে, আমাদের ইমিটার কারেন্ট দেওয়া আছে, এই যে ইমিটার কারেন্ট দেওয়া আছে, কালেক্টর কারেন্ট দেওয়া নেই, তাহলে কালেক্টর কারেন্ট আমরা পাবো, সমস্যা নেই।
লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে বা আউটপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে, হ্যাঁ, এর ক্রসে এখানে আমরা আউটপুট নিব। তো এবার কি বলা আছে, ইনপুট রেজিস্ট্যান্স 10 ওহম। আচ্ছা, এখানে ইনপুট যে রেজিস্ট্যান্সটা আর বি বা আর ইনপুট, এটা দেওয়া আছে 10 ওহম। দেওয়া আছে। প্রবাহ বিবর্ধন গুণক, যদি শুধু বাংলায় বলতো প্রবাহ বিবর্ধন গুণক বের করো, যদি শুধু বাংলায় বলতো প্রবাহ বিবর্ধন গুণক বের করো, তাহলে তুমি শুধুমাত্র আলফা বের করতে চলে আসতা। কিন্তু এখানে প্রবাহ বিবর্ধন গুণক ব্র্যাকেটে লিখে দিছে বিটা, বুঝছো, ব্র্যাকেটে লিখে দিছে বিটা। এখন তো আর করার কিছু নাই, তাহলে আসলে তোমার বিটা বের করতে বলছে, এটা আলফা না, এটা বিটা। এখানে প্রবাহ বিবর্ধন গুণক এটা আসলে বিটাকে বুঝাইছে, বুঝতে পারছো, এটা আসলে বিটাকে বুঝাইছে। তাহলে এই যে আমি বললাম আলফা বিটা নিয়ে মাঝে মাঝে কিছু কনফিউশন তৈরি হবে, তো অবস্থা বুঝে ব্যবস্থা নিব। আমাদের যদি ব্র্যাকেটে এটা লেখা না থাকতো আমি কিন্তু আলফা বের করে দিয়ে চলে আসতাম, ওটাই অ্যান্সার, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে বাংলা বলে দিয়ে তারপরে ব্র্যাকেটে বলে দিছে যে বিটা বের করো, ঠিক আছে। তাহলে এখানে বিটা বের করতে বলছে, তাহলে বিটা বের করলো, বিটার সূত্র লিখবো, বিটা এক বিটা, এই বিটা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আইবি। আইসি তো আমার জানা নাই, তো জানবো আই দেওয়া আছে, আইবি দেওয়া আছে, আইসি বের করে নিব। তাহলে আইসি ইকুয়াল টু আইই মাইনাস আইবি। তাহলে এটা হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার মাইনাস 0.2 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 9.8 মিলি অ্যাম্পিয়ার হয়ে গেল, শেষ। এটা 9.8 মিলি অ্যাম্পিয়ার আর আইবি হচ্ছে 0.2, তাহলে 9.8 ডিভাইডেড বাই 0.2, 49। এইটা হচ্ছে আমাদের বিটার মান। 500 গুণ বিভব বিবর্ধিত সিগন্যাল পাবো কিনা, 500 গুণ পাবো কিনা দেখি, আগেরটার মতো। তাহলে ভোল্টেজ গেইন এ ভি, ভি আউটপুট ভি ইনপুট, তাহলে একবারে লিখি বিটা এটা ইন্টু আরসি বাই আরবি, আউটপুট রেজিস্ট্যান্স বা ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে বিটার মান 49, আরসি এর মান 100, আরবি এর মান 10, 0 0 কাটা গেল 490। তো 490 তো 500 থেকে কম, তাহলে আমি 500 গুণ বিবর্ধিত পাবো না, 500 গুণ বিবর্ধিত সিগন্যাল পাবো না। তো এই হচ্ছে বোর্ড কোশ্চেন, বুঝলা। তাহলে বলো এই বোর্ড কোশ্চেনের অ্যান্সার করতে কতক্ষণ সময় লাগবে? এটা লাগবে 1 মিনিট, এটা লাগবে 1 মিনিট, 2 মিনিট, শেষ। তাহলে 2 মিনিটে 7 মার্ক, চিন্তা করতে পারছো, 2 মিনিটে 7 মার্ক পেয়ে গেল। ওকে, এবার আসো, দেখো 3 নম্বরে কিছু কথা বলা আছে। বলা আছে একটা কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টর সার্কিটে এই তথ্যগুলো দেওয়া আছে, বিটা বলে দেওয়া আছে, অর্থাৎ প্রবাহ লাভ বা প্রবাহ বিবর্ধন কত সেটা বলে দেওয়া আছে, আরবি বলে দেওয়া আছে, আরবি, আরসি, ভিবিবি, ভিসিসি। কমন ইমিটার, ইমিটারকে কমন করব, ইমিটারকে কমন করব, তাহলে আউটপুট কালেক্টর, ইমিটার কমন হবে, আউটপুট কালেক্টর, ইনপুট বেজ। তাহলে ইনপুট বেজের রোধ কত বলে দেওয়া আছে আরবি, আউটপুট কালেক্টরের রোধ কত বলে দেওয়া আছে, ইনপুটের ভিবিবি, ইনপুটের সাপ্লাই ভোল্টেজ কত বলে দেওয়া আছে, আউটপুটের সাপ্লাই ভোল্টেজ ভিসিসি বলে দেওয়া আছে। প্রথম কোশ্চেনটা কি? প্রথম কোশ্চেন বলছে সার্কিট ডায়াগ্রামটা আঁকো, প্রথমে বলছে সার্কিট আঁকো। 1 নম্বর কোশ্চেন হচ্ছে সার্কিটটা আঁকো। ওকে, আসো সার্কিট আঁকি। তাহলে কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টর সার্কিট আগে মনে মনে এঁকে ফেলো তুমি। কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টর সার্কিট, ইমিটারকে কমন করব, এটা আমার বেজ, এটা কালেক্টর, কালেক্টর রোধ, বেজের রোধ, এখানে ব্যাটারি বসাবো। তো ব্যাটারি কিভাবে বসাবো? এই তীর চিহ্ন দেখে ব্যাটারি বসাবো, এই যে তীর চিহ্ন। তাহলে ইমিটার কারেন্ট বের হবে, কালেক্টর কারেন্ট ঢুকবে, বেজের কারেন্ট ঢুকবে। তাহলে বেজের কারেন্ট ঢুকবে, তাহলে ঢুকবে কারেন্ট প্লাস থেকে মাইনাসের দিকে, এই যে প্লাস থেকে যাবে। কালেক্টর কারেন্ট এদিক দিয়ে যাবে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস। ওকে,
এই হচ্ছে ঘটনা। কি বুঝতে পারছো? তাহলে সার্কিট আঁকতে বলছে, তাহলে সুন্দর করে সার্কিটটা এঁকে ফেললাম। এবার আসো মানগুলো বসাই। এবার যা যা দেওয়া আছে তথ্য মানগুলো বসাই। অনেক সময় সার্কিট এঁকেই দেওয়া থাকবে। তাহলে এটা হচ্ছে ভিবিবি, এটা হচ্ছে 5 ভোল্ট, ভিসিসি 50 ভোল্ট। ভিসিসি সবসময় বেশি হবে, তাই না? ভিসিসি সবসময় বেশি হবে আর ভিবিবি কম হবে। দেখো তো, দেখো তো মেলে কিনা। এই ব্যাটারি বড় হবে, এই ব্যাটারি ছোট হবে, দেখো মেলে? তো সেটাই হয়েছে। আর সি 0.05 কিলো ওহম, আর বি 10 কিলো 10 কিলো ওহম, হ্যাঁ 10 কিলো ওহম। ওকে, তাহলে আসো এবার হিসাব নিকাশ করতে হবে। কি চাইছে এবার শোনো, মূল কোশ্চেনটা এখন লিখতেছি। এক নম্বর কোশ্চেন হচ্ছে আইসি আইবি আইসি আইবি আইসি আইই আলফা নির্ণয় করো। 2 নম্বর কোশ্চেন ভিসিই ভিসি ভিই নির্ণয় করো। 3 নম্বর কোশ্চেন কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আর ধরো বলে দিছে এটা সিলিকন দিয়ে তৈরি, এই ট্রানজিস্টরটা সিলিকন দিয়ে তৈরি। তো এইবার আমরা আসলে জাতের ম্যাথ করব, বুঝলা? আগের যে 2টা ছিল ওই 2টা বোর্ড কোশ্চেন, ঠিক আছে? ওই 2টা ম্যাথ নয়, 2টা বোর্ড কোশ্চেন। এইটা মোটামুটি ম্যাথ। আর এইটা করলে তুমি ট্রানজিস্টর সার্কিটের যে কোনো ধরনের ম্যাথ করতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে চলো শুরু করি। তাহলে কি বলছে? আইবি বের করতে বলছে। তো আইবি বের করবো, আমার কি আইসি দেওয়া আছে? না। আমার কি আই দেওয়া আছে? না। আই থেকে আইসি বাদ দিলে আমি আইবি পাইতাম। আমার বিটা দেওয়া আছে, হ্যাঁ বিটা 100, তাহলে বিটা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আইবি। আমি তো আইসি জানি না, তাহলে আইবি বের করতে পারবো না, সেই উপায়ও আমাদের নাই। তাহলে কি করা যায়? এই ভোল্টেজটা দেওয়া আছে, এই রোধটা দেওয়া আছে, আইবি বের করতে বসে। যখনই আমাদের এই ভোল্টেজটা দেওয়া আছে, সাপ্লাই ভোল্টেজ এইটা দেওয়া আছে, তাহলে আমাদের এই ভোল্টেজ কাজে লাগিয়ে বের করতে হবে এখানে কারেন্টটা কত। তাহলে এখানে তো একটা লুপ, এটা একটা লুপ। তো এই যে এরকম একটা লুপ, তো এই লুপ ঘুরাই দিলেই তো কাজ শেষ, এই লুপ ঘুরাই দিলেই তো কাজ শেষ। তাহলে আমরা এই ইনপুট লুপটাতে কেভিএল খাটিয়ে পাই, এই লুপে কেভিএল খাটাই পাই। কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, দেখো এই রোদের মধ্যে দিয়ে কারেন্ট এভাবে যাচ্ছে, আইবি কারেন্ট এভাবে ঘুরে আসতেছে, আইবি। তাহলে দেখো তো এইখানে আমরা কেভিএল খাটাই, তাহলে মাইনাস ভিবিবি এই দিক দিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস ভিবিবি এইটা প্লাস আইবি আর বি প্লাস আইবি আর বি। তারপর আর কেউ আছে? নেই। আছে। এই বিন্দু কি? বেজ। আর এই বিন্দু কি? ইমিটার। তাহলে বেজ আর ইমিটার তো একই না। আর এই বেজ আর ইমিটারের মধ্যে একটা ডায়োড আছে, ভালো করে বোঝো। বেজ আর ইমিটারের মধ্যে কি আছে? বেজ আর ইমিটারের মধ্যে একটা ডায়োড আছে, এই যে ডায়োড, দেখো একটা ডায়োড আছে। তাহলে ডায়োড থাকলে এটা প্লাস এটা মাইনাস 0.7 ভোল্ট হবে না? বোঝা যায়? তাহলে ভিবিই বেজ আর ইমিটার একই না, এদের মধ্যে একটা ভোল্টেজ আছে, সেই ভোল্টেজ 0.7 ভোল্ট। তাহলে প্লাস ভিবিই ইকুয়াল 0। ওকে, আইবি বের করতে হবে। তাহলে অতএব দেখো আইবি, ভিবিবিকে ওই পাশে পাঠিয়ে দিলাম, মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আরবি। দেখো এবার মানগুলা বসাই দিই, মানগুলা বসাইলেই কাজ হয়ে যাবে। তাহলে ভিবিবি হচ্ছে 5 ভোল্ট মাইনাস ভিবিই 0.7 ভোল্ট ডিভাইডেড বাই আরবি 10, ঠিক আছে? তাহলে 5 বিয়োগ 0.7 ডিভাইডেড বাই 10, তাহলে এটা হচ্ছে 0.43 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু কারণ উপরে কোন একক? ভোল্ট, তাহলে নিচে কিলো ওহম, তাহলে মিলি অ্যাম্পিয়ার আসবে। এইটা হচ্ছে আমাদের আইবি এর মান। কি করলাম? লুপ ঘুরালাম। এই অধ্যায়ের ম্যাথ করি নাই, এটা চলতরিত অধ্যায়ের ম্যাথ, এইখানে একটা লুপ ঘুরানো হয়েছে, আর কিচ্ছু না, বুঝলা?
এইবার আসো আইবি পাইলাম, এইবার আমরা দুনিয়ার সব পাবো। বিটা দেওয়া আছে, আইসি পাবো। আইসি ইকুয়াল টু বিটা আইবি, তাই তো? আইসি ইকুয়াল টু বিটা ইন্টু আইবি, বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি। তো বিটা কত? 100, 100 গুণ 0.43, তাহলে 43 মিলি অ্যাম্পিয়ার হবে আইসি। আইই পাওয়া যাবে না? হ্যাঁ অবশ্যই, আইই মানে তো আইসি প্লাস আইবি। তো এখন এটার সাথে এটা যোগ করলে 43.43 মিলি অ্যাম্পিয়ার। আলফা কি পাওয়া যাবে না? বিটা তো দেওয়াই ছিল, তা আলফা তো আলফা বিটার সম্পর্ক থেকেই বের করা যাইতো। অথবা অথবা আমরা চাইলে আলফাটা এভাবেও বের করতে পারি, যে আইসি ডিভাইডেড বাই আইই। তাহলে আইসি এর মান 43 আর এটা 43.43, তাহলে এখান থেকেও আলফার মান বের করা যাবে। তাহলে 43 ভাগ 43.43, তাহলে কত হচ্ছে? 0.99, 0.99। এই যে শেষ। তাহলে 1 নম্বরে দেখো যা যা চাইছিল সব হয়েছে। দেখো সবাই তাকাও, আইবি চাইছিল 1 নম্বরে, আইসি চাইছিল, আইই চাইছিল, আলফা চাইছিল। বিটা দেওয়া আছে, বিটা থেকেও কিন্তু চাইলে তুমি আলফা বের করতে পারো, তোমার যেটা ভালো লাগে। ওকে, এইবার আসো পরেরটা। 2 নম্বর বলছে ভিসিই নির্ণয় করো, ভিসি নির্ণয় করো, ভিই নির্ণয় করো। মানে কি বোঝো? কালেক্টরের এই বিন্দুর ভোল্টেজ ভিসি, কালেক্টর টার্মিনাল ভোল্টেজ। এই বিন্দুর ভোল্টেজ ইমিটার টার্মিনাল ভোল্টেজ ভিই, আর কালেক্টর ইমিটারের ভোল্টেজের ডিফারেন্স বের করতে বলছে ভিসিই, ডিফারেন্স বের করতে বলছে। তো দেখো খুবই সহজে বের করা যাবে, খুবই সহজে আমরা এটা হিসাব নিকাশ করে বের করতে পারবো। দেখো এইখানে আর একটা লুপ ঘুরো। এইবার এইদিকে কেন লুপ? কারেন্ট তো আইসি এইদিকে, তো কারেন্ট যেদিকে আমি সেই দিকে লুপ ঘোরাচ্ছি। আমি উল্টা দিকেও লুপ ঘোরাতে পারি, কোনো আপত্তি নেই। উল্টা দিকে যদি লুপ ঘোরাই তাহলে এর মধ্যে দিয়ে, দেখো এর মধ্যে দিয়ে কারেন্ট গেছে এদিকে, আমি যদি এদিক দিয়ে লুপ ঘোরাই তো এটা এটা প্লাস এটা মাইনাস, তখন এদিক দিয়ে মাইনাস আসবে। তো আমি কারেন্ট যেদিকে গেছে সেই দিকে লুপ ঘোরালাম, কারেন্ট যেদিকে গেছে সেই দিকেই গেলাম। এই যে এইভাবে কারেন্ট গেছে, এই যে আইসি প্লাস থেকে এইভাবে গেছে, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট এইভাবে গেছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস। কারেন্ট উপরের দিকে গেছে, এই যে উপরের দিকে গেছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস। ওকে ক্লিয়ার? তাহলে আসো এই লুপে এবার লুপ ইকুয়েশন লিখি। তাহলে মাইনাস ভিসিসি, আবার কেভিএল খাটাবো। তাহলে মাইনাস ভিসিসি, ভিসিসি, এইবার প্লাস। দেখো কি পাচ্ছি? প্রথমে প্রথমে কি পাচ্ছি? দেখো প্লাস প্লাস, এর মধ্যে কারেন্ট কত? আইসি, তাহলে আইসি আর সি, প্লাস আইসি আর সি। তারপরে কি আর কেউ আছে? ঘোরো, আর কেউ আছে? না, আর তো কেউ নেই। আছে এই বিন্দুকে কালেক্টর, এই বিন্দুকে ইমিটার, তাহলে কালেক্টর আর ইমিটার কি একই? না, তো এদের মধ্যে তো একটা ভোল্টেজ ড্রপ আছে, আমি জানি না সেই ভোল্টেজ ড্রপটা কত, তাহলে সেটা হচ্ছে ভিসিই, এটা ইকুয়াল টু 0। এই ভিসিই এর মানটা বের করতে বলছে। ভাইয়া ভিবিই তে বলা না থাকলে 0.7 ইউজ করবো। হ্যাঁ অবশ্যই, এই ভিবিই বিই এটা যদি বলা না থাকে এটা 0.7 ভোল্ট ইউজ করবা, কারণ ট্রানজিস্টর নর্মালি সিলিকন দিয়ে তৈরি করা হয়, আর বেজ আর ইমিটার সেকশন একটা ডায়োডের মতো কাজ করে। ডায়োডের ব্যারিয়ার পটেনশিয়াল সিলিকনের জন্য 0.7 ভোল্ট। শেষ কথা, শেষ। তো এইবার আমাদের কি চাইছে? ভিসিই। লুপ ঘুরালাম, আবার বলি মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি প্লাস ভিসিই ইকুয়াল 0। তাহলে অতএব ভিসিই এটা সমান সমান ভিসিসি মাইনাস আইসিআরসি। নাও এবার মান বসে দাও। ভিসিসি এর মান কত? 50 ভোল্ট, মাইনাস আইসি এর মান তুমি পাইছো তো, এই যে আইসি 43 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 43 যেহেতু এটা মিলি অ্যাম্পিয়ারে আছে, এটা কিলো ওহমে আছে 0.05। তাহলে দেখি ভিসিই কত আসে। তাহলে 50 বিয়োগ 43 গুণ 0.05, তাহলে 47.85 এত ভোল্ট। এই শেষ, এটা হচ্ছে ভিসিই। ওকে ক্লিয়ার? তাহলে কালেক্টর এবং ইমিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য কত আমি ফাইন্ড আউট করে ফেলছি। এবার আমাদের বলছে নাও ভিই আর ভিসি বের করো। এ তো দুনিয়ার সহজ জিনিস। দেখো তো একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই যে ইমিটার টার্মিনালটা এটা তো ভাই গ্রাউন্ডে কানেক্ট। দেখো ইমিটার টার্মিনাল এটা কোথায় কানেক্ট? কোথায় কানেক্ট? এই যে গ্রাউন্ডে কানেক্ট। তাহলে ইমিটার গ্রাউন্ডে কানেক্ট, গ্রাউন্ড মানে 0 ভোল্ট, তাহলে ইমিটারের ভোল্টেজ তো 0। এটা বের করার কিছু নাই তো। তাহলে ইমিটারের ভোল্টেজ 0 ভোল্ট, শেষ, 0 ভোল্ট। আচ্ছা বুঝলাম, ইমিটারের ভোল্টেজ 0 ভোল্ট। তাহলে এবার কালেক্টরের ভোল্টেজ, এই বিন্দুর বিভব কত? এই বিন্দুর বিভব পার্থক্য মানে বিভব কত? তো আমরা কালেক্টর এবং ইমিটারের বিভব পার্থক্য পেয়ে গেছি। কালেক্টর এবং ইমিটারের বিভব পার্থক্য এটা, তাহলে দেখো তো লেখা যায়
ভিসিই, ভিসিই এর মানে এটা আমি জানি। এবার ভিসিই এটা মানে কি জানো? কালেক্টর এবং ইমিটারের বিভব পার্থক্য। এবার ইমিটারের বিভব তো শূন্য, তাহলে কালেক্টর এবং ইমিটারের বিভব পার্থক্য, কালেক্টর থেকে ইমিটারের বিভব বাদ দিলাম, ইমিটারের বিভব শূন্য, তাহলে ভিসিই তো ভিসি এর সমান, আর ভিসিই এর মান হচ্ছে 47.85 ভোল্ট, 85 ভোল্ট। ঠিক আছে, হয়ে গেল। এবার শোনো, আমি এই কালেক্টর টার্মিনালের ভোল্টেজটা আরেকটা ভাবে বের করতে পারি, কালেক্টর টার্মিনাল ভোল্টেজটা আরেকটা ভাবে বের করতে পারি। আচ্ছা বলো তো, এই লাইনের, এই যে লাইনটা, এই লাইনের সাপ্লাইকে, আউটপুট সংগ্রাহক প্রান্তের সাপ্লাইকে, সাপ্লাই এটা, তাহলে এখান থেকে সাপ্লাই আসতেছে, ধরো এখান থেকে সাপ্লাই আসতেছে, তাহলে সাপ্লাই আসলে এই রোধের মধ্য দিয়ে যখন কারেন্ট আসবে তখন এই রোধ কি করবে? কিছু ভোল্টেজ ড্রপ করবে, ড্রপ করে রেখে দিবে না? আমি তোমার আর একটা নিয়ম দেখাচ্ছি, ফিল করো, বুঝো। যেটা সাপ্লাই আসতেছে, এই রাস্তার মাঝখানে এ কি করবে? কিছু ড্রপ করে রেখে দিবে। তাহলে এখান থেকে এ যতটুকু ড্রপ করে রেখে দিবে, রেখে দেওয়ার পরে দেখো আর কেউ নেই, রেখে দেওয়ার পরে আর কোনো রোধ নেই, আর কোনো রোধ নেই, আর কোনো রোধ নেই, তাহলে এই বিন্দুতে যে ভোল্টেজটা হবে সেইটা হবে এই সাপ্লাই ভোল্টেজ থেকে এর ড্রপ হয়ে যাওয়া ভোল্টেজটা বাদ দিয়ে যা থাকবে তাই। কি ক্লিয়ার? তাহলে আসো তো আমি এটা লিখতে পারি না, ভিসি হবে এই পয়েন্টের ভোল্টেজটা হবে সাপ্লাই ভোল্টেজ থেকে এর ড্রপ করা ভোল্টেজটা বাদ, ভিসিসি মাইনাস আইসিআরসি। ওকে, বাদ। তাহলে ভিসিসি কত ভোল্ট? 50 ভোল্ট, মাইনাস আইসি কত? আইসি 43, 0.05, তাহলে এইটা হবে 47 আসলে একই জিনিস করছি, উপরে একটু তাকাই দেখো একই জিনিস, ভিসিসি মাইনাস আইসিআরসি দ্যাট ইজ ভিসিই, ভিসিসি মাইনাস আইসিআরসি দ্যাট ইজ ভিসিই, এটাই তো হবে, একই তো কথা। তো এইভাবেও কিন্তু করা যায় চাইলে, বুঝতে পারছো? এবার তিনটা গেইন বের করতে বলছে, এ তো মনে করো যে বাচ্চা ভুলানো ম্যাথ। তিনটা গেইন, কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন। কারেন্ট গেইন তো বের করাই আছে, কারেন্ট গেইন তো প্রশ্নে বলাই আছে, কারেন্ট গেইন এটা তো বিটা, আর এটা তো দেওয়াই আছে গিভেন 100। তারপরে ভোল্টেজ গেইন, ভোল্টেজ গেইন হচ্ছে বিটা আরসি বাই আরবি, তাহলে বিটা 100, আরসি কত? আরসি হচ্ছে 0.05, 0.05, আর আরবি কত? আরবি হচ্ছে 10, 10, তাহলে 10 গুণ 0.05, তাহলে 0.5, 0.5। দেখো কারেন্টকে বিবর্ধিত করতে পারলো, ভোল্টেজ কিন্তু বিবর্ধিত হয়নি। কারেন্টকে বিবর্ধিত করতে পারছে বাট ভোল্টেজ কিন্তু বিবর্ধিত হয়নি। ঠিক আছে, এটা কিন্তু ভোল্টেজকে বিবর্ধিত করতে পারে নাই। তাহলে কারেন্ট গেইন হয়েছে বাট ভোল্টেজ কিন্তু গেইন হয়নি। এবার আসো এপি, পাওয়ার গেইন। পাওয়ার গেইন হচ্ছে বিটা স্কোয়ার আরসি বাই আরবি, বিটা স্কোয়ার আরসি বাই আরবি। দেখো সূত্র টুত্র সব তোমার খাতায় আছে, সূত্র তোমার খাতায় আছে, ভুলে গেলে চলবে না। তাহলে উপরে 0.5 এর সাথে 100 গুণ দিয়ে দিলেই তো হয় 50। দেখো এটা পাওয়া যায় কিনা। ওকে, বুঝেছো? বুঝতে পেরেছ? এই ম্যাথটা বুঝলে তুমি ট্রানজিস্টরের সব ম্যাথ পাবা, তোমার কেউ আটকায় রাখতে পারবে না। ট্রানজিস্টরের যে কোনো ধরনের ম্যাথ পারবা, এটাই কঠিন ম্যাথ, এটাই সবচেয়ে কঠিন ম্যাথ। তুমি বোর্ড বইতে পাবা না, বোর্ড বইতে যে ম্যাথগুলো আছে সেগুলো তো এই বোর্ড বইয়ের ম্যাথগুলো, এই একটা, এই একটা, এই হচ্ছে বোর্ড কোশ্চেন। ঠিক আছে, আমি তোমাকে এই যে ম্যাথটা করে দিলাম এইটা হচ্ছে আসল, এটা বুঝলে দুনিয়ার সব ম্যাথ পারা যাবে। তাহলে দুই পাশে দুটো লুপ, ম্যাথ শেষ। তো এইবার আসো আমি তোমাকে একটা ম্যাথ করতে দিই, তুমি নিজে করো তো দেখি। 4 নম্বর, 4 নম্বর, দেখো সার্কিটটা এইভাবে আঁকা আছে। এই এটা হচ্ছে 20 ভোল্ট, 0.05K, আর এটা হচ্ছে 100K, আর বিটা হচ্ছে 50। তাহলে আগের মতো কোশ্চেন 1, আইবি, আইসি, আইই, আলফা নির্ণয় করো। কোশ্চেন নম্বর 2, ভিসিই, ভিসিভিই নির্ণয় করো। কোশ্চেন নম্বর 3, এআই, ভিআই, সরি এভি, এপি নির্ণয় করো।
এবার দেখো তোমার কাছে সার্কিট দেখে মনে হচ্ছে যে কি না কি সার্কিটটা, এই সার্কিটের সাথে তো আগের সার্কিটের কোনো মিল নাই। আগের সার্কিটে দেখো কত সুন্দর, আর এবারে সার্কিটে দেখো কেমন। তো আগের সার্কিটের সাথে এই সার্কিটের তো মিল নাই, তাই না? এবার শোনো, আগের সার্কিট আর এই সার্কিট হুবহু সেম, বুঝতে পারছো তো? হুবহু সেম, কার্যকলাপ নীতি নীতি সব একই, হিসাব নিকাশ সব একই। এখন কথা হচ্ছে সার্কিটকে এরকম দুইভাবে আঁকছি আমি। কেন? কারণ পরীক্ষায় ধরো আমি তোমার করাইছি ক্লাসে এটা করাইছি, পরীক্ষায় যখন এটা দিছে তখন তুমি আর পারতেছো না, ঠিক আছে? ইলেকট্রনিক সার্কিটের এটাই হচ্ছে কাহিনী, এমনভাবে এঁকে দিবে তুমি আর পরীক্ষার হলে চিনতেছো না। তো শোনো, এবার আমি তোমার বলি কি, এইটা হচ্ছে ইমিটার টার্মিনাল। দেখো ইমিটার কমন আছে গ্রাউন্ডে, ইমিটারটা গ্রাউন্ডে আছে, ইমিটার এই যে গ্রাউন্ডে, এটা কালেক্টর, এটা বেস। অনেকে ভাই ইমিটারের সাথে তো কেউ কানেক্ট নাই, না কালেক্টর কানেক্ট আছে না বেস কানেক্ট আছে, এটা কেমনে কমন হইলো? আছে, কানেক্ট আছে। শোনো, এই যে এই টাইপের সার্কিট কিন্তু আগে আমি করছি, তা তোমার আমি বলছিলাম যে এই টাইপের যদি সার্কিট থাকে তার মানে এটা বুঝতে হবে এই যে এই প্রান্তের সাথে এই প্রান্তের একটা ইন্টারনাল ভেতর দিয়ে সংযোগ আছে, এই প্রান্তের সাথে এই প্রান্তের একটা ইন্টারনাল ভেতর দিয়ে সংযোগ আছে। তাহলে দেখো এই কালেক্টর প্রান্তটা এই সাপ্লাই ভোল্টেজের মাধ্যমে গ্রাউন্ডে কানেক্ট করা, ইমিটারের সাথে কানেক্ট করা। আবার এই এই যে বেজের যে প্রান্তটা, সেই প্রান্তটা এই রোধের মাধ্যমে, এই রোধের এই যে এটা হচ্ছে বেজ রেজিস্ট্যান্স বা ইনপুট রেজিস্ট্যান্স, তাহলে এর থেকে এই সাপ্লাই ভোল্টেজের মাধ্যমে আবার গ্রাউন্ডে কানেক্টেড, ইমিটারের সাথে কানেক্টেড। তাহলে এই জিনিসগুলো বুঝে নিতে হবে। তাহলে শোনো, খরচ বাঁচাইছি আর কি। আগের সার্কিটে ব্যাটারি ছিল দুটো ভিন্ন ভিন্ন মানের ব্যাটারি, একটা 50 ভোল্ট, একটা ছিল 5 ভোল্ট। এখানে কি করা হয়েছে, একই মানের ভোল্ট দেওয়া হয়েছে, দুটোই দেওয়া হয়েছে 20 ভোল্ট। এই বেজের সাপ্লাই যেটা আছে সেটাও 20 ভোল্ট, আবার এই কালেক্টরের সাপ্লাই যেটা আছে সেই পাশেও আছে 20 ভোল্ট। তো এই যে 20 ভোল্ট, এই 20 ভোল্টকে আমরা কিভাবে লিখবো বলো তো? 20 ভোল্টকে কিভাবে লিখবো? কারেন্ট, এই যে কালেক্টর কারেন্ট, দেখো কেন কেন আমরা এইভাবে আঁকতে পারছি, কমন করে আঁকতে পারছি কেন? এই দুটো কেন কমন করে আঁকতে পারছি? কারণ এই লাইনে দুটো কারেন্টের ডিরেকশন একই দিকে। দেখো এই যে কালেক্টর কারেন্ট এদিক দিয়ে আসবে, বেজের কারেন্টও আসবে। এই যে কালেক্টর কারেন্ট আসবে, ট্রানজিস্টরে ঢুকবে, বেজের কারেন্ট আসবে, ট্রানজিস্টরে ঢুকবে, ঢুকে এই দুইটার যোগ হয়ে ইমিটার কারেন্টটা বের হয়ে আসবে। দেখো তাহলে দেখো এইখানে আমি এমন একটা ব্যাটারি লাগাবো যার প্লাস থাকবে এই বিন্দুর সাথে কানেক্ট, কারণ প্লাস থেকে কারেন্ট আসে, কথা বোঝা গেছে? তাহলে এখানে এই যে একটা ব্যাটারি লাগাবো, ব্যাটারির এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। দেখো দুটোই, এই যে কারেন্ট এদিকে আসবে, এর থেকে কারেন্ট এদিকে আসবে। দেখো তাহলে কি করা হয়েছে, এই একটা সাপ্লাই দিয়েই দুইটা প্রান্তকে একসাথে কানেক্ট করা হয়েছে, একটা সাপ্লাইয়ের মাধ্যমে, দুটো ব্যাটারি লাগানো হয়নি আর কি। তাহলে এবার তোমার বুঝে নিতে হবে যে এর সাথে একটা এর সংযোগ দেওয়া আছে, ঠিক একইভাবে এর সাথে একটা এর সংযোগ দেওয়া আছে। এই জিনিসটা তোমার বুঝে নিতে হবে। বুঝতে পারছো? দেখতে ভালো লাগতেছে না? একটু সুন্দর করে আঁকি, এর সাথে কানেক্ট করা আছে, ঠিক একইভাবে এর সাথে কানেক্ট করা আছে, তাহলে এবার ঠিক আগের মতো দুটো লুপ, এই একটা লুপ, এই দেখো দেখো এই একটা লুপ, এই যে মাইনাস ভিবিবি, যখন এই পাশে বলবো তখন এর বলবো ভিবিবি, আর যখন এইদিকে বলবো তখন ওরে বলবো ভিসিসি। তাহলে এইটা হচ্ছে মাইনাস ভিবিবি প্লাস আইবিআরবি প্লাস ভিবিই ইকুয়াল 0, আর এই পাশ দিয়ে গেলে মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি প্লাস ভিসিই ইকুয়াল 0। আরেকবার বলি, এই দিক দিয়ে আসলে মাইনাস, এই যে মাইনাস ভিবিবি, দেখো তোমার আগের যে সূত্র দুইটা কেবিএল ইকুয়েশন যে দুইটা লিখছিলাম মেলে কিনা, মাইনাস ভিবিবি প্লাস আইবিআরবি প্লাস ভিবিই ইকুয়াল 0। এদিক দিয়ে গেলে মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি প্লাস ভিসিই ইকুয়াল 0। তারপরেও যদি তোমার বুঝতে সমস্যা হয় তাহলে তুমি একটা কাজ করবা, তুমি তোমার মতো করে সার্কিট এঁকে নিবা। তাহলে একটা কাজ করো, এই প্রান্তটাকে এইভাবে ঘুরায় নিয়ে আসো, এইভাবে ঘুরায় এইদিকে নিয়ে আসো। তাহলে এই প্রান্ত এইটুকুকে খুলে ফেললাম, ধরো এইটুকু নাই, তাহলে এইটুকু নাই, এটাকে ঘুরাই নিয়ে আসো। তো এটাকে ঘুরাই নিয়ে আসলে দেখো তো এরকম দেখা যায় কিনা। এটা হচ্ছে ইমিটার, তাহলে এই বেস থেকে একটা রোধ 100, তাহলে বেস থেকে রোধ 100, এটা আরবি 100K, ওকে। তারপরে এটা গিয়ে যুক্ত হয়েছে ব্যাটারির প্লাসের সাথে, এই যে প্লাস, তারপরে মাইনাস এসে যুক্ত হয়েছে ইমিটারের সাথে, এই যে ব্যাটারির মাইনাস এসে যুক্ত হয়েছে ইমিটারের সাথে, তাহলে ব্যাটারির মাইনাস এটা এসে যুক্ত হয়েছে এই যে ইমিটারের সাথে, বুঝলা?
তারপরে এবার এই পাশে আসো, এবার এইটারে ঘুরায়ে এই দিকে নিয়ে আসো। তাহলে দেখো কালেক্টর টার্মিনাল, তার সাথে কালেক্টর টার্মিনালের সাথে রোধ হচ্ছে 0.05। তাহলে কালেক্টর টার্মিনালের সাথে রোধ এইখানে আঁকি, এই রোধটা RC, এই রোধটা RC 0.05 এত কে। তারপরে এই এই যে রোধ, এই রোধের সাথে ব্যাটারি প্লাস যুক্ত, এই রোধের সাথে ব্যাটারির প্লাস যুক্ত, প্লাস এই যে ব্যাটারি প্লাস যুক্ত আর মাইনাস যুক্ত ইমিটারের সাথে, মাইনাসটা যুক্ত ইমিটারের সাথে, তাহলে মাইনাসটা যুক্ত ইমিটারের সাথে। বলো আলাদা কোনো সার্কিট? তাহলে এটা VBB, এটা হচ্ছে 20 ভোল্ট, আর এটা VCC, এটাও হচ্ছে 20 ভোল্ট। মানে খরচ বাঁচানোর জন্য একটা সাপ্লাই দিয়ে দুই প্রান্তে কানেক্ট করা হয়েছে, বুঝতে পারছি? এবার দেখো আগের সার্কিট, এবার আসো ফটাফট ম্যাথ করে ফেলবো। এটা B প্রান্ত, E প্রান্ত, এটা C প্রান্ত। তাহলে এই লুপের কারেন্ট IB, এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে IC, IC আর IB যোগ হয়ে এদিক দিয়ে কারেন্ট বের হয়ে আসতেছে IE। তাহলে লুপ ঘুরাই, এদিক দিয়ে লুপ ঘুরাইলে মাইনাস VBB প্লাস IBRB প্লাস VBE ইকুয়াল 0। তুমি একবারে মানও বসাইতে পারো চাইলে, যে মাইনাস 20 ভোল্ট প্লাস IBRB, RB এর মান 100, তাহলে 100 IB প্লাস 0.7 ইকুয়াল টু 0। তাহলে অতএব IB এর মান 20 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 100, তাহলে 0.193 মিলি অ্যাম্পিয়ার হয়ে গেল IB। IB যদি পাই, বিটা গিভেন IC পাবো, বিটা IB। বিটার মান কত? বিটার মান হচ্ছে 50, তাহলে 50 গুণ 0.193 গুণ 50, 9.65 মিলি অ্যাম্পিয়ার। এবার IE, IC প্লাস IB, এটার সাথে যোগ হবে 0.193, 9.843 মিলি অ্যাম্পিয়ার। ওকে, বলো আলফা বের করতে পারবা না? আলফা IE সরি IC ডিভাইডেড বাই IE, IC ডিভাইডেড বাই IE। তাহলে IC এর মান 9.65 ডিভাইডেড বাই IE এর মান 9.843, তাহলে 0.9803 আর কি, ঠিক আছে? 0.98 লিখলে এনাফ, সমস্যা নেই। এবার আসো VCE, VC আর VE। তো BE তো 0, BE বলে দাও, BE বলে দাও 0, VE বলে দাও 0, এখানে করি। হ্যাঁ, তাহলে VE 0, 0 ভোল্ট। এবার লুপ ঘুরাইলে মাইনাস VCC প্লাস ICRC প্লাস VCE ইকুয়াল 0। তাহলে এখান থেকে মাইনাস 20, IC এর মান পাইলাম তো, এই যে IC 9.65, তার সাথে RB 0.05 প্লাস VCE ইকুয়াল 0। লতায় VCE এটার সমান সমান, VCE এটার সমান সমান, তাহলে 20 মাইনাস 9.65 গুণ 0.05, 19.51 এত ভোল্ট। বলো হয়েছে? পারছো? কেউ বের করতে পারছো? আর ভিসি বের করতে হবে। তো ভিসি মানে এটাই, এটাই ভিসি। কেন? ওই আগের মতো ভিসি মাইনাস ভিই, তো ভি তো 0, ঠিক আছে? ভিসিই এটা ইকুয়াল টু ভিসি মাইনাস ভিই। তাহলে অতএব ভিসি মানে ভিসিই, আর সেটা হচ্ছে 19.51 ভোল্ট। ওকে, এবার 3 নম্বর, 3টা গেইন বের করতে বলছে। 3টা গেইন, কারেন্ট গেইন AI বিটা গিভেন 50, ভোল্টেজ গেইন বিটা RC RB, বিটা 50, RC এর মান 0.05, RB এর মান 100। তাহলে 0.05 ডিভাইডেড বাই 2,
025 ভোল্টেজ গেইন হয় নাই, পাওয়ার গেইন এপি বিটা স্কোয়ার আরসি বাই আরবি, তাহলে 50-এর স্কোয়ার গুণ 0.05 ডিভাইডেড বাই 100 1.25 1.25। এবার বলো কে বোঝো নাই, বলো দেখি কে বোঝো নাই, করো কমেন্ট করো। ঠিক আছে, এই তো বুঝে গেছো। তাহলে গেল এটা ডান, 4 নম্বর ডান। ঠিক আছে, আর আলফা বিটার সম্পর্ক তো আমরা দেখলামই, এটা এটা এমনি হুদাই ছিল স্লাইড, এটা কোনো কাজের না। তাহলে আসো, কত নম্বর করলাম ম্যাথ, কত নম্বর করলাম? 4 নম্বর। এবার আসো 5 নম্বর। সুন্দর করে একটা সার্কিট এঁকে ফেলো, কমন ইমিটার সার্কিট, ইমিটার টার্মিনাল, কালেক্টর বেস, কালেক্টর রেজিস্ট্যান্স 0.5K, বেস রেজিস্ট্যান্স 100K। আর এইবার একটা কাহিনী ঘটে গেছে, কাহিনীটা হচ্ছে ইমিটারও একটা রোধ চলে আসছে 2K, দেখো আর ইমিটার রেজিস্ট্যান্স 2K। এইবার এইখানে একটা ব্যাটারি, এইখানে একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করা হয়েছে। তো এটা আমাদের ভিবিবি, এটা আমাদের ভিসিসি, ভিবিবি 5 ভোল্ট, ভিসিসি 80 ভোল্ট। তাহলে প্রশ্ন কি, প্রশ্ন বিটা বলে দিছে যে বিটা হচ্ছে 50। কোশ্চেন নম্বর 1, আইবি, আইসি, আইই আলফা। কোশ্চেন নম্বর 2, ভিসিই, ভিসি ভিই। কোশ্চেন নম্বর 3, এআই, এবি, এপি নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ঠিক আছে, আব্দুল হামিদ বলছে ভোল্টেজ গেইন হবে না কেন? না হইলে তুমি জোর করে হবা, এই যে আগেরটা ভোল্টেজ গেইন হবে না কেন, 0.025, এটা কি একের চেয়ে বেশি হয়েছে? তাহলে এই কারণে ভোল্টেজ গেইন তো হয়নি, বিবর্ধিত তো হয়নি। ঠিক আছে, পাওয়ার বিবর্ধিত হয়েছে একের চেয়ে বেশি, কারেন্ট বিবর্ধিত হয়েছে একের চেয়ে বেশি, কিন্তু ভোল্টেজ তো ইনপুট ভোল্টেজটা আউটপুট ভোল্টেজ চেয়ে বেশি আছে, আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ চেয়ে বেশি হয়নি, এই কারণে গেইন হয়নি, ভোল্টেজ গেইন হয়নি, বিবর্ধিত হয়নি। তো চলো একটা সার্কিট আঁকা আছে, এখান থেকে দেখো আগের মতো সবকিছু বের করতে বলছে, সবকিছু নির্ণয় করো। তো এইবার আগেরটার সাথে এটার পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে আগে ইমিটার রেজিস্ট্যান্স ছিল না, এইবার আমি ইমিটার রেজিস্ট্যান্স দিয়ে দিছি, একটা ইমিটার রেজিস্ট্যান্স দিয়ে দিছি, এটাই হচ্ছে আমার পার্থক্য। তাহলে চলো একটা লুপ ঘুরাই ফেলি, লুপ ঘুরাইলে ম্যাথ হবে, কোনো সমস্যা নেই, লুপ ঘুরাই ফেললে ম্যাথ হয়ে যাবে। তাহলে লুপ ঘুরালে লুপে কি লেখা যায়, লুপ ইকুয়েশন কি লেখা যায়, কেবিএল খাটায় কি লেখা যায়? লেখা যায় মাইনাস ভিবিবি প্লাস এর জন্য এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আইবি, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আইবি, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আইবি, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আইই, এটা এই লাইনের কারেন্ট আইই, এই লাইনের কারেন্ট আইবি, আর এইটা হচ্ছে আইসি, এই যে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আইসি। ওকে, তাহলে মাইনাস ভিবিবি, সবার কারেন্ট মেনশন করে নিলাম, এই লাইনের কারেন্ট আইবি, এই লাইনের কারেন্ট আইই, এই লাইনের কারেন্ট আইসি, তাহলে সবার কারেন্ট মেনশন। চলো তরিতে কেভিএল টেকনিক, মেশ না কিন্তু, মেশ অ্যানালাইসিস না কিন্তু, নর্মাল কেভিএল। তাহলে মাইনাস ভিবিবি প্লাস আইবিআরবি, মাইনাস ভিবিবি প্লাস আইবিআরবি প্লাস বিই প্লাস ভিবিই, তাহলে প্লাস আইবিআরবি
প্লাস ভিবিই, তারপর কি আছে, তারপর জিরো না, এই যে এবার এটা আছে, কারেন্ট এদিকে যাচ্ছে, তো এটা প্লাস মাইনাস, তাহলে প্লাস আইই আর ই ইকুয়াল জিরো। এই তো আমাদের আইবি বের করতে হবে। দেখো তুমি আইবি বের করতে পারবা না, দেখো একটা মুশকিলে পড়ে গেছো তুমি, দেখো তোমার মাথায় হাত উঠে গেছে কেন, ভালো করে শোনো। এইটা আমি জানি, এইটা আমি জানি, এইটা 0.7 জানি, এইটা আমাদের 2 কে দেওয়া আছে আমি জানি, তাহলে জানি না আমি কোনটা, আইবি জানি না, আইই জানি না, আইবি বের করতে হবে, তাহলে আইই আমাদের জানা লাগবে, আইই জানা ছাড়া আইবি বের করতে পারবো না, বুঝলা? তাহলে ঝামেলায় পড়ে গেলাম কিনা, একটু ঝামেলায় পড়ে গেছি। তাহলে ঝামেলায় পড়ে গেলে কোনো সমস্যা নেই, ঝামেলায় পড়ে গেলে কোনো সমস্যা নেই। দেখো আইই এইটা সমান সমান, দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা, আইসি প্লাস আইবি। এবার দেখো আইসি মানে হচ্ছে বিটা আইবি প্লাস আইবি, ওকে। এবার আইবিটা কমন নিয়ে নিলাম, কমন নিলে বিটা প্লাস ওয়ান, আইবিটা কমন নিয়ে নিলে এটা কি হলো, বিটা প্লাস ওয়ান হলো, কি ক্লিয়ার? আইবিটারে কমন নিয়ে নিলাম, কমন নিলে কি হলো, বিটা প্লাস ওয়ান, তাহলে আইবিতে রূপান্তরিত হয়ে গেল, চালাকি, আইবিতে রূপান্তরিত হয়ে গেল। তাহলে আমরা কি করব, এখানে মাইনাস ভিবিবি প্লাস আইবিআরবি প্লাস ভিবিই, তারপরে প্লাস আইবি বিটা প্লাস ওয়ান আর ই। এইবার দেখো সবই জানি, শুধুমাত্র একমাত্র আইবি জানি না, এবার মানগুলো বসে দাও। তাহলে মাইনাস 5 ভোল্ট প্লাস আরবি এর মান 100, তাহলে 100 আইবি প্লাস 0.7 ভোল্ট, এবার বিটা প্লাস ওয়ান, তাহলে বিটার মান 50, তাহলে 50 যোগ 1 51, 51 গুণ 2, এই যে আর ই এর মান 2, তাহলে 51 গুণ 2 আইবি। আমি রোধগুলা নিছি কিলো ওহমে, কারেন্ট পাবো মিলি অ্যাম্পিয়ারে, সো অতএব আইবি তাহলে -5 প্লাস 0.7, -5 প্লাস 0.7, -5 প্লাস 0.7। এবার এটাকে ভাগ দিব, 100 যোগ 51 গুণ 2, তাহলে 0.0212 এত মিলি অ্যাম্পিয়ার। দেখো হয়েছে কিনা, হ্যাঁ এই তো, গুড, ভেরি গুড। তাহলে আইবি এর মানটা পাইলাম, এইটুকু পাইলে তো দুনিয়া সব এখন পাবো, আইবি পাইলাম, দুনিয়া সব পাবো এখন। তাহলে আইবি পাইলাম, এবার আসো আইসি বিটা আইবি, তাহলে বিটার মান কত, 50, 0.0212, তাহলে 50 গুণ 0.0212, 1.06 এত মিলি অ্যাম্পিয়ার। এই বলো বুঝছো কিনা, আইসি এর মান 1.06 মিলি অ্যাম্পিয়ার, 50 গুণ এটা, তাহলে আইসি গেল। এবার আইসি প্লাস আইবি, আইসি এর মান 1.06 প্লাস আইবি এর মান 0.0212, তাহলে 1.0812 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আইই, আলফা আইসি ডিভাইডেড বাই আইই, 1.06 ভাগ 1.0812, তাহলে 50/51 বা 0.98, এটা হচ্ছে আলফা। কি ক্লিয়ার? এই তো, গুড, ভেরি গুড। তাহলে প্রথমটা গেল, 1 নম্বর গেল। এবার আসো 2 নম্বর, 2 নম্বর আসো এবার 2 নম্বর। 2 নম্বর হচ্ছে এই পাশের লুপটা, ঘোরো এই পাশের লুপে, তাহলে -ভিসিসি প্লাস কারেন্টের উপরের দিকে যাচ্ছে, প্লাস মাইনাস, তাহলে প্লাস আইসিআরসি, তারপরে সিই প্লাস ভিসিই, ওকে। তাহলে -ভিসিসি প্লাস আইসিআরসি প্লাস ভিসিই,
এবার এটা কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, প্লাস মাইনাস, তাহলে প্লাস আইই আর ই, আইই আর ই এটা ইকুয়াল টু 0। আগে এই পর্যন্ত ছিল, তারপরে লিখতাম 0, এবার এইটুকু অ্যাড হয়েছে খালি, আর কিচ্ছু না। তুমি কেসিএল কেভিএল এর ম্যাথ পারলে, তুমি চলতরিতের ম্যাথ পারলে, এগুলা তোমার কাছে কিছুই না, ঠিক আছে, এগুলা পানি। তাহলে আমাদের কি বের করতে হবে? ভিসিই বের করতে হবে। হয়ে গেছে ভিসিই। তাহলে ভিসিই ভিসিসি মাইনাস একবারে লিখে দিই নাকি, একবারে লিখে দিই যে মাইনাস ভিসিসি মানে মাইনাস 80 ভোল্ট, প্লাস আইসি এর মান 1.06, 1.06, আরসি এর মান 0.5, তারপরে প্লাস ভিসিই প্লাস আইই, আই এর মান 1.0821, 0812 ইন্টু আইই এর সাথে আর ই হচ্ছে 2, এটা ইকুয়াল 0। তাহলে অর্থাৎ ভিসিই, তাহলে 80 বিয়োগ হবে 1.06 ইন্টু 0.5, তার সাথে আবার বিয়োগ হবে 1.0812 ইন্টু 2, তাহলে 77.307 এত ভোল্ট। এটা হচ্ছে আমাদের ভিসিই। কি ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ভিসিই। এবার ভিসি চাইছে, ভিই চাইছে, তো ভিই লিখে দাও, চট করে লিখে দাও, ভিই 0, চট করে লিখে দাও। কি ভিই 0? খবরদার না, ভিই 0 না, ভিই 0 হবে না। বলো কেন 0 হবে না? ভিই এবার কেন 0 না দেখি, কে বলতে পারে বলো? তাসনিমিশা বলো কেন 0 হবে না? আর আছে, হ্যাঁ এইখানে একটা রোধ আছে, আর ই আছে, আর ই আছে এটা। তাহলে এই বিন্দু তো গ্রাউন্ডে কানেক্ট নেই, মাঝখানে একটা রোধ আছে। যদি এই বিন্দু গ্রাউন্ডে কানেক্ট থাকতো, এই যেটা গ্রাউন্ড, তাহলে 0 হইতো। তাহলে এই বিন্দুর ভোল্টেজ 0 হবে না। তাহলে কি করা যায়? কোনো সমস্যা নেই, আসো। এই বিন্দুর বিভব ভিই, এই বিন্দুর বিভব ভিই, এই বিন্দুর বিভব ভিসি, এই বিন্দুর বিভব ভিসি, এই বিন্দুর বিভব। তাহলে দেখো একটু বোর্ডে দেখো, বোর্ডে দেখো, আমার ভিই লাগবে। তাহলে দেখো তো, এই বিন্দুর বিভব ভিই আর এই বিন্দুর বিভব কত? 0। তাহলে আমরা এটা লিখতে পারি ভিই মাইনাস 0, দুই বিন্দুর বিভব পার্থক্য। এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য ভিই মাইনাস 0, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আইই আর ই, এই তো হয়ে গেল। তাহলে ভিই পেয়ে গেলাম তো, এই যে অতএব ভিই আইই আর ই, আই এর মান 1.0812 আর ই এর মান 2, 1.0812 গুণ 2, তাহলে 2.1624 এত ভোল্ট। এটা হচ্ছে ভিই, বুঝলা? আই আর ই, হ্যাঁ। আচ্ছা, এবার চাইছে ভিসি। ভিসি অনেকভাবে বের করা যায়, দেখো আমি দেখাই দিচ্ছি। ভিসিই ইকুয়াল টু ভিসি মাইনাস ভিই। ওকে, এবার কিন্তু ভি 0 না। তাহলে আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে ভিসি। তাহলে আমাদের লাগবে ভিসি, তাহলে ভিসি হচ্ছে ভিসিই প্লাস ভিই। এবার আমরা ভিসিই জানি কিনা? হ্যাঁ জানি, 77.307, তার সাথে যোগ ভিই, তো ভিই হচ্ছে 2.1624। তাহলে 77.307 যোগ 2.1624, 79.4694 এত ভোল্ট। এই হচ্ছে কাহিনী ভিসি। ওকে, ভিসি বের হয়ে গেল। ভিসি বের করার আরেকটা উপায় আছে। কি উপায়? ফিলিংস মেথড, ফিল করার উপায়। ফিল করে করে আমরা ভিসিটা বের করতে পারি। ভিসি কোন পয়েন্টের ভোল্টেজ? কোন পয়েন্ট? এই পয়েন্টের ভোল্টেজ ভিসি। এই পয়েন্টের ভোল্টেজ আসতেছে কোত্থেকে? এইখান থেকে। তাহলে এইখান থেকে ভোল্টেজ আসতেছে, এই রোধটা কিছু ড্রপ করে রেখে দিছে,
এইখান থেকে ভোল্টেজ আসতেছে, এই রোধটা কিছু ড্রপ করে রেখে দিয়েছে, ড্রপ করে রেখে দিয়ে যা আছে তাই এই পয়েন্টের ভোল্টেজ। তাহলে ভিসি হবে সাপ্লাই ভোল্টেজ ভিসিসি, সেইখান থেকে রাস্তার মাঝখানে ডাকাত পড়ছে, ডাকাত কিছু ভোল্টেজ নিয়ে নিছে, তো সেই ডাকাতটা হচ্ছে আর ই। তাহলে আর ই সরি আর সি, আর সি আইসি। তাহলে ভিসিসি কত 80, তার থেকে মাইনাস আইসি আর সি। আইসি এর মান 1.06, আর সি এর মান 0.5, 0.5। দেখো এখান থেকে হিসাব করো, দেখো একই মান আসবে, 80 মাইনাস মাইনাস 1.06 ইন্টু 0.5, তাহলে 79.47 ভোল্ট, 79.47 ভোল্ট। ওকে, 79.47 ভোল্ট। বলো বন্ধু রিফাত, আমি তো ক্লাসে আছি, একটু অনলাইন ক্লাসে, তোমাকে আমি ক্লাস শেষে ফোন দিচ্ছি। ঠিক আছে। এই বুঝছো, ভিসি মাইনাস ভিই 0.7 হবে না, কেন হবে? এই ভিসি সি, সি প্রান্ত আর ই প্রান্ত, এরা কি একটা ডায়োডের মতো কাজ করে? জীবনে বলছি এই কথা আমি, এরা কি একটা ডায়োডের মতো কাজ করে? ডায়োডের মতো কাজ করে বেজ ইমিটার, বেজ ইমিটার সেকশন ডায়োডের মতো কাজ করে। আর এটা যদি এনপিএন ট্রানজিস্টর হয়, এনপিএন, তাহলে তোমার কালেক্টরও এন, ইমিটারও এন, দুটোই তো এন, ঠিক আছে, দুটোই তো এন। তাহলে এটা ডায়োড কেমনে হইলো যে 0.7 ভোল্ট কাজ করবে? এদের মধ্যে কোনো ব্যারিয়ার আছে? ওইভাবে কোনো ব্যারিয়ার আছে? তাহলে কালেক্টর, তারপরে বেজ, তারপরে ইমিটার। কি ক্লিয়ার? কালেক্টর, তারপরে বেজ, তারপরে ইমিটার। ওকে, এবার তিনটা গেইন বের করতে বলছে, কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন। কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন, এটা বের করতে বলছে। নাও এবার 3 নম্বর, 3 নম্বর নিজে করো, নিজে করো, খালি সূত্র খাটাও। কারেন্ট গেইন বিটা গিভেন 50, ভোল্টেজ গেইন বিটা আর সি আর বি, আর পাওয়ার গেইন, পাওয়ার গেইন বিটা স্কোয়ার আর সি আর বি। শেষ। এবার পাওয়ার গেইন আর ভোল্টেজ গেইনটা বের করে নিলাম। ভাই একই সার্কিটে আলফা ও বিটা কিভাবে থাকে এখনো বুঝতে পারোনি? একই সার্কিটের কারেন্ট যদি কমন ইমিটার সার্কিট হয়, যদি কমন ইমিটার সার্কিট হয়, তার আউটপুট বাই ইনপুট অর্থাৎ আইসি বাই আইবি, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে বিটা। আর আইসি ডিভাইডেড বাই আইই, এটা হচ্ছে আলফা। শেষ। কথা বোঝা গেছে? কালেক্টর কারেন্ট আর ইমিটার কারেন্টের অনুপাত হচ্ছে বিটা, আর কালেক্টর কারেন্ট আর বেস কারেন্টের অনুপাতটা হচ্ছে বিটা, আর কালেক্টর কারেন্ট আর ইমিটার কারেন্টের অনুপাতটা হচ্ছে আলফা। একই সার্কিটে। শেষ। কি কথা বুঝলা? তাহলে এইবার তোমরা একটা ম্যাথ আমারে করে দাও। 5, 6, 6 নম্বর। এটা সি বি, সরি সি না, ই বি সি। আইবি, আইসি, আইই এবং আলফা, ভিসিই, ভিই, ভিসি। কারেন্ট গেইন, এই সার্কিটের ভোল্টেজ গেইন, আর এই সার্কিটের পাওয়ার গেইন। নাও
করো, এই ম্যাথটা করো দেখি তোমরা। কি বলো, পারবা কিনা? এই ম্যাথটা যে পারবে না তাকে ধরে মাইর দিতে হবে, তাকে উগান্ডা পাঠিয়ে দিতে হবে। এই ম্যাথ যে পারবে না তাকে পাঠিয়ে দিতে হবে কোথায়? উগান্ডাতে। উগান্ডায় গিয়ে সে আলু টালু চাষ করবে। বুঝতে পারছো? সেম তো আগেরটার মতো, সেম, শুধু এই এইভাবে ঘুরাই দেবা, তাহলে শেষ। তাহলে এটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক নিজে করবা, নিজে করবা, শেষ। তাহলে এবার আসো 7 নম্বর, 7 নম্বর সার্কিটটা তোলো, 7 নম্বর সার্কিটটা তোলো, দ্রুত তোলো। তুলছো তুলছো তুলছো? তুলছো, হ্যাঁ। দেখো কি বলতেছে, একটা কমন ইমিটার সার্কিট, কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টর সার্কিট, এন পি এন, ঠিক আছে? তো আমাদের এনপিএন বোঝার দরকার নেই। কমন ইমিটার সার্কিট কিনা? ইয়েস। ইমিটার, কালেক্টর, বেজ, এই রোধ জানা নাই, এটা ভোল্টেজ জানা নাই, এই ভোল্টেজ 10 ভোল্ট, এর অ্যাক্রসে ভোল্টেজ ভি আউটপুট 2 ভোল্ট, আমাদের আলফা দেওয়া আছে। প্রথম কোশ্চেন বলছে সিই নির্ণয় করো, খুবই সহজ, সিই নির্ণয় করতে হবে, খুবই সহজ। তাহলে এখানে একটা লুপ ঘুরাই দিলেই তো কাজ শেষ, এই লুপ ঘুরাই দিলেই তো কাজ শেষ। এর ভোল্টেজটা দেখো, কারেন্ট এইভাবে যাবে, এটা আইসি, এটা আইবি, আইসি ঢুকলো, আইবি ঢুকলো, ঢুকে আইই বের হয়ে চলে আসবে, এটা আইই বের হয়ে চলে আসবে। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট এভাবে যাচ্ছে উপরের দিকে, সো এটা আমার প্লাস, এটা আমার মাইনাস, এই যে ভোল্টেজ ভি আউটপুট, এটা প্লাস এটা মাইনাস না কিন্তু, এটা এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে? ভোল্টেজ ভি আউটপুট, আউটপুট ভোল্টেজটার প্লাস মাইনাস হবে, এটা এটা প্লাস এটা মাইনাস। তাহলে লুপ ঘুরাও, তাহলে -10 ভোল্ট, ঠিক আছে? -10 ভোল্ট কেবিএল খাটিয়ে পাই আর কি। তাহলে -10 ভোল্ট প্লাস ভি আউটপুট অর্থাৎ 2, তারপরে প্লাস ভিসিই, প্লাস ভিসিই ইকুয়াল 0। অনেকে বলতে পারে ভাই এখানে তো আইসিআরসি, ওই সেই আইসিআরসির মানটাই তো দেওয়া আছে, আইসিআরসির গুণফলটাই তো দেওয়া আছে। তাহলে -10 প্লাস 2 ভোল্ট প্লাস 2 ভোল্ট প্লাস ভিসিই ইকুয়াল 0। তাহলে অতএব সিই এটা 10 বিয়োগ 2 8 ভোল্ট, শেষ। তো মুখে মুখেই করা যায়। ঠিক আছে, এবার ভিসিই গেল, ডান। আইসি, আইই, আইবি, বিটা নির্ণয় করো। তাহলে আমরা আমরা কি পাইলাম? ভিসিই ভোল্টেজটা পাইলাম, এই যে কালেক্টর এবং ইমিটার এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্সটা পাইলাম, ভোল্টেজটা কত সেটা আমরা পাইলাম। আমাদের কি দেওয়া আছে? আলফা দেওয়া আছে, তাহলে আলফা থেকে আমরা বিটা পাবো, আলফা থেকে আমরা বিটা পাবো, আর বিটা মানে আইসি দেওয়া নেই, আইসি আইসি, আরসিও দেওয়া নেই, আর এল দেওয়া নেই, আইসি নির্ণয় করতে বলছে, এখানে তো রোধ দেওয়া নেই, কোনো তথ্য মিসিং। আলফা পাবো বিটা পাবো, সার্কিটে কোনো তথ্য মিসিং মনে হয়, দাঁড়াও দেখি আমি একটু দেখে নিই, তুলতে গিয়ে কি ভুল করেছি। এই যে হ্যাঁ, এখানে 1 কিলো ওহম আছে, সরি এটা 1 ওহম, 1 কিলো ওহম, 1 কিলো ওহম, হ্যাঁ 1 কিলো ওহম। দেখো এটা এটা মিসিং, এই যে 1 কিলো ওহম এটা মিসিং ছিল।
তাহলে এটা 1 কিলো ওহম দেওয়া আছে, এর দুই প্রান্তের ভোল্টেজ তুমি জানো, এর রোধ তুমি জানো, তাহলে কারেন্ট পাবে না? কারেন্ট পাবে না? এটা 1 নম্বর ম্যাথ গেল। তাহলে আইসি ইকুয়াল টু 2 নম্বর ম্যাথ, বলো আইসি ইকুয়াল টু কত? ভি ডিভাইডেড বাই আর, এর রোধ জানো, এর ভোল্টেজ জানো, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট জানবে না? তাহলে ভি আউটপুট বাই আর এল, তাহলে 2/1 মানে 2 মিলি অ্যাম্পিয়ার। এবার তুমি সব পাবা, আলফা গিভেন, তাহলে আলফা ইকুয়াল টু আইসি বাই আই। ওকে, আলফার মান আলফার মান আলফার মান 0.99, তাহলে আইসি এর মান 2 মিলি অ্যাম্পিয়ার, আর নিচে এখানে আই। তাহলে অতএব আইই হবে 2 ডিভাইডেড বাই 0.99, আইই হবে 2 ডিভাইডেড বাই 0.99, তাহলে 2.0202 এত মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আইই। আইই পাইলাম, আইসি পাইলাম, আইবি পাবো না? হ্যাঁ পাবো। আইই থেকে আইসি বাদ দিতে হবে, তাহলে আই থেকে আইসি বাদ দাও, অ্যান্সার -2 বাদ দিয়ে দাও, তাহলে 0.0202 এত মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইবি পাইলাম। আর কি? বিটা, বিটা ইকুয়াল টু, সে তুমি আলফা থেকেও বের করতে পারো, আলফা থেকেও বিটা বের করতে পারো, আবার বিটা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আইবিও লিখতে পারো। তাহলে আইসি এর মান হচ্ছে 2, আইবি এর মান হচ্ছে 0.0202, তাহলে 2 ভাগ 0.0202, তাহলে 99, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে বিটা। কি ক্লিয়ার? আলফা বিটা। ওকে, ঠিক আছে। একই সার্কিটে কিভাবে আলফা বিটা থাকতেছে শোনো, আলফার বিটার অনুপাত মানে আলফা বিটা, এটা তো কারেন্টের অনুপাত। তাহলে এই সার্কিটটা কমন ইমিটার সার্কিট, এর যদি আমি প্রবাহ বিবর্ধন বলি, তাহলে প্রবাহ বিবর্ধনটা হচ্ছে আমার বিটা, সেই বিটাটা হচ্ছে আউটপুট কারেন্ট আইসি ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট আইবি। এবার এই সার্কিটেই আউটপুট কারেন্ট আইসি ডিভাইডেড বাই কমন কারেন্ট যেটা আইই, এর অনুপাতটা আলফা দিয়ে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তাহলে একই সার্কিটে এইটা বাই এইটা বিটা, এই সার্কিটে এইটা বাই এইটা এই কারেন্ট ডিভাইডেড বাই এই কারেন্ট, এটা হচ্ছে আলফা, আলফা বিটা। ওকে, তাহলে চলো নেক্সট একটা ম্যাথ লিখবো। এই ম্যাথটা বইতে আসা, তাহলে এটা হবে কত নম্বর? 7 হলো, 8 নম্বর হবে। 8 নম্বর ম্যাথটা বলা হচ্ছে একটি কমন এমিটার এনপিএন ট্রানজিস্টরের নিঃসরক প্রবাহ, ট্রানজিস্টরের নিঃসরক প্রবাহ 8.8 মিলি অ্যাম্পিয়ার, এবং তখন প্রবাহ লাভ 80। ঠিক আছে, তখন প্রবাহ লাভ 80। এবার ট্রানজিস্টরটিকে কমন বেজে যুক্ত করা হলে, প্রবাহ বিবর্ধন কত হবে? প্রবাহ বিবর্ধন কত হবে? ঠিক আছে, বলো পারা যাবে কিনা? বইটা আসা ম্যাথ, ভাবো 1 মিনিট ভাবো, 1 মিনিট ভাবো, কনফিউশন তৈরি করো, তারপর সেই কনফিউশনগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। দাদা ক্লাস আগেরগুলা করবো নাকি নতুনগুলাই করো, কারণ আগের ক্লাসগুলোতে নাকি নেট প্রবলেম ছিল খুব। যারা এসিএসএ সাইকেলে যুক্ত তাদের জন্য বললাম এই কথাটা, যারা আমার অফলাইন স্টুডেন্ট তাদের জন্য না। একই সাথে 2 গ্রুপে লাইভ হচ্ছে। হ্যাঁ,
তো দেখো খুবই সহজ ম্যাথ। আমাদের একটা ট্রানজিস্টর সার্কিট দেওয়া আছে, বলা আছে সেটা এনপিএন কমন ইমিটার ট্রানজিস্টর সার্কিট, কমন ইমিটার। তাহলে কমন ইমিটার ট্রানজিস্টর সার্কিটের নিঃসারক প্রবাহ দেওয়া আছে, নিঃসারক প্রবাহ। তাহলে কমন ইমিটার তার নিঃসারক প্রবাহ দেওয়া আছে আইই 8.8 মিলি অ্যাম্পিয়ার, নিঃসারক প্রবাহ দেওয়া আছে। বলা আছে এই সার্কিটের তখন প্রবাহ লাভ মানে কারেন্ট গেইন, প্রবাহ লাভ হচ্ছে 80। অনেকে হতে ভাই এটা আলফা নাকি বিটা, দেখো একটু বুদ্ধি খাটাও। আলফার মান তো কোনোদিন একের চেয়ে বড় হয় না, আলফা হবে একের চেয়ে ছোট, তাহলে অবশ্যই এটা বিটা। তাহলে অবশ্যই এটা বিটা, একটু চালাকি করবা, বুঝলা? তাহলে অবশ্যই এটা বিটা এবং প্রবাহ লাভ বলাও আছে। তাহলে এইটা হচ্ছে বিটা, অর্থাৎ তার আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট দেওয়া আছে। এইবার বলা হচ্ছে আমি এই সার্কিটটাকে যদি কমন ইমিটার থেকে কমন বেজে নিয়ে যাই, তাহলে তখন প্রবাহ বিবর্ধন কত হবে? তাহলে কমন বেজের জন্য, কমন বেজ, তাহলে কমন বেজের জন্য এই যে বেজ থাকবে কমন, এই পাশে থাকবে আউটপুট, থাকবে কালেক্টর, আউটপুট এটা থাকবে কালেক্টর, আর ইনপুট থাকবে কে? ইমিটার। তাহলে এই ক্ষেত্রে আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট অর্থাৎ আইসি ডিভাইডেড বাই আইই, এটাই তো কারেন্ট গেইন, এটাই তো প্রবাহ বিবর্ধন। তাহলে এই প্রবাহ বিবর্ধনটা চাইছে, তো এই প্রবাহ বিবর্ধন এআই এটা আমাদের চাইছে, তো এটা মানেই তো আলফা, তার মানে আমাদের আলফা চাইছে। তাহলে বিটা গিভেন আলফা চাইছে, বিটা গিভেন আলফা চাইছে, ম্যাথ শেষ। বিটা গিভেন আলফা চাইছে, তাহলে 1 ডিভাইডেড বাই আলফা এটা ইকুয়াল টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই বিটা। তাহলে 1 ডিভাইডেড বাই আলফা 1 প্লাস 1 ডিভাইডেড বাই বিটা, বিটা হচ্ছে 80। তাহলে 1 প্লাস 80-র ইনভার্স, তার টোটালটার ইনভার্স। তাহলে অতএব আলফা ইকুয়াল টু 0.987। এটা তোমার এখানে আরও একটা জিনিস চাইছিল যে প্রথমে এই ক্ষেত্রে চাইছিল আর কি, যে ইমিটার কারেন্ট কত, বেস কারেন্ট কত, এগুলো চাইছিল। সরি, কালেক্টর কারেন্ট কত এখানে চাইছিল, যে কালেক্টর কারেন্ট আইসি এটা কত, তারপরে বেস কারেন্ট এটা কত, এগুলোও কিন্তু চাইছিল। বের করা যাবে, বিটা আর এটা জানলে তো বের করা যাবে। তো কিভাবে বের করা যাবে? আমি তো বিটা জানি আর আইই জানি, তা আমি কিভাবে আইসি আর আইবি বের করবো? অনেকে এই বিটা এবং আই দেওয়া থাকলে এই দুইটা বের করতে পারে না, ঝামেলায় পড়ে যায়। ঝামেলায় পড়ার কোনো কারণ নাই, বহুতভাবে বের করা যাবে, বহুতভাবে। বিটা ইকুয়াল টু কি? আইসি ডিভাইডেড বাই আইবি। তো তোমার বিটা দেওয়া আছে 80, বিটা দেওয়া আছে 80, তাহলে 80 ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আইবি। আবার আইই এটা ইকুয়াল টু আইসি প্লাস আইবি। তাহলে আইই এর মান 8.8, তাহলে আই এর মানটা বসাই দিবা 8.8 বসাই দিবা। তাহলে বসাই দেওয়ার পরে এইখান থেকে আইসি সমান সমান 80 আইবি, এটা আইবি এই আইসি এর জায়গায় এটা নিয়ে বসাই দিবা, আইবি বের করবা, তাই না? বহুতভাবে বের করা যায়, এটা একটা নিয়ম। আবার আমরা আরও একটা কাজ করতে পারি, আইই মানে কি? আই মানে আইসি প্লাস আইবি, মানে আগে যেটা মান বসাই করলাম এবার সেটা একটু কাহিনী করে করব। আইসি মানে বিটা আইবি প্লাস আইবি, নাও এবার আইবি কমন, বিটা প্লাস 1। তাহলে অতএব আই এর মানটা 8.8, আইবি চাই, বিটা হচ্ছে কত? বিটা কত? 80 প্লাস 1। তাহলে অতএব আইবি এর মানটা বের করে নেব এখান থেকে। তাহলে 8.8 ডিভাইডেড বাই 81, তাহলে 0.1086 মিলি অ্যাম্পিয়ার। আইবি পেয়ে গেলা, আইই তোমার জানা, তাহলে অতএব আইসি হবে আইই মাইনাস আইবি। তাহলে আইই এর মান 8.8 মাইনাস 0.1086, এটা কিন্তু বুয়েটে আসা, 8.69 এত মিলি অ্যাম্পিয়ার। শেষ হয়ে গেল, বুঝলাম বলো, খুবই সহজ ম্যাথ। চলো নেক্সট 8 নম্বর, এটা 9 নম্বর, কি বিশাল কথা বলা আছে দেখো। একটা কমন ইমিটার অ্যাম্প্লিফায়ারের 2 কিলো ওহম সংগ্রাহকের বিভবের মান, 2 কিলো ওহম সংগ্রাহকের বিভবের মান 3 ভোল্ট, বিটার মান এত, ভূমি রোধ এত হয়, তবে ইনপুট ভোল্টেজ ও ভূমি প্রবাহ নির্ণয় করো, ইনপুট ভোল্টেজ ও ভূমি প্রবাহ নির্ণয় করো। ঠিক আছে, এটা আমাদের প্রশ্ন করছে। তাহলে তোলো সার্কিটটা, তোলার সময় দিই একটু, 30 সেকেন্ড তোলো।
অনেক সময় সার্কিট এঁকে ম্যাথ দেওয়া থাকবে, অনেক সময় বাংলা কথা বলা থাকবে। তো ভয় পাওয়ার কিছু নেই, যেভাবেই বলা থাকুক ম্যাথ আমরা পারবো। বাংলা কথা বলা থাকুক আর সার্কিট এঁকে দেওয়া থাকুক, ম্যাথ যেভাবেই থাকুক আমরা হিসাব পারবো। কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার সার্কিট দেখি আঁকি তো, দেখি এটা নতুন কোনো ম্যাথ কিনা। কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার সার্কিট, ইমিটারকে কমন, এটা ইমিটার, এটা আমার বেজ, এটা আমার কালেক্টর। তাহলে 2 কিলো ওহম সংগ্রাহকের, 2 কিলো ওহম সংগ্রাহক, এটা আরসি 2 কিলো ওহম, 2K। বিভবের মান, এর বিভবের মান, যে 2 কিলো ওহম সংগ্রাহকের বিভবের মান অর্থাৎ ভি আউটপুট 3 ভোল্ট। ভূমিরোধ, ভূমিরোধ হচ্ছে 500 ওহম, ভূমি মানে বেজ, তাহলে বেজ রেজিস্ট্যান্স আর বি এটা হচ্ছে 500 ওহম। ওকে, তবে ইনপুট ভোল্টেজ ও ভূমি প্রবাহ নির্ণয় করো। ইনপুট ভোল্টেজ আর ভূমি প্রবাহ। ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ মানে কি, এটা আমার ইনপুট রোধ, তাহলে এর অ্যাক্রসে দুই প্রান্তের বিভব, এর অ্যাক্রসে দুই প্রান্তের বিভব হচ্ছে ভি ইনপুট। ইনপুট ভোল্টেজ আর ভূমি প্রবাহ, ভূমি প্রবাহ মানে বেজ আইবি, এটা আমাদের বের করতে হবে। ওকে, তো বলো আমরা পারবো কিনা, দেখি পারবো কিনা। বিটার মান দেওয়া আছে 150, বিটা হচ্ছে 150। ওকে, দেখো এর দুই প্রান্তের বিভব দেওয়া, এর রোধ দেওয়া, তো ভাই এর মধ্যে কারেন্ট জেনে গেছি, তো কারেন্ট তো জেনে গেছি, আইসি তো জেনে গেছি, যে আইসি হচ্ছে বি আউটপুট বাই আরসি, তাহলে 3/2 1.5 মিলি অ্যাম্পিয়ার। আইসি জেনে গেছি, বিটা গিভেন, তাহলে আইবি পেয়ে গেছি। তো এইগুলো হচ্ছে বোর্ডের ম্যাথ, আইসি ডিভাইডেড বাই আইবি। তাহলে বিটা 150, আইসি এর মান 1.5, বের করতে হবে আইবি এর মান। ওকে দেন, তাহলে আইবি ইকুয়াল টু 1.5 ডিভাইডেড বাই 150, 0.01 এত মিলি অ্যাম্পিয়ার। ওকে, গেল এটা, ক্লিয়ার। চাইছে কি ইনপুট রেজিস্ট্যান্স, ভি ইনপুট কত, ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর, ভি ইনপুট আই কত, এর মধ্যে কারেন্ট কত আইবি, আর ইনপুট কত আরবি, তাহলে ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর 0.01 ইন্টু আরবি, আরবি এর মান 500 ওহম, তাহলে 500 ওহম এটাকে আমরা কিলো ওহম করব, 500 ভাগ, কারণ 0.01 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে, 0.01 কি আমার মিলি অ্যাম্পিয়ার, তাহলে এটা 500 ওহম, এটাকে আমরা কিলো বানাবো, 1000 দিয়ে ভাগ করে কিলো বানাবো, কারণ মিলি অ্যাম্পিয়ার আর কিলো ওহম এটা ভোল্ট হবে। আর নয়তো তুমি যদি এটাকে ওহম রাখতে চাও তাহলে এটাকে মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার করবা, তোমার ইচ্ছা তোমার খুশি। 500 ভাগ 1000 গুণ 0.01, তাহলে ইনপুট ভোল্টেজটা হচ্ছে 0.005 এত ভোল্ট, এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, হ্যাঁ এই তো হয়েছে, গুড। আচ্ছা, যদি এখানে যদি চাই যে ভোল্টেজ গেইন কত, যদি চাই নাই, ভোল্টেজ গেইন কত পাবো না, ভোল্টেজ গেইন এবি, এবি ইকুয়াল টু ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট। এই যে ভি আউটপুটের মান হচ্ছে 3 ভোল্ট আর ভি ইনপুটের মান এটা, বুঝলা, ভি আউটপুটের মান এইটা, ভি ইনপুটের মান বিটা, বা এইভাবেও হয় যে অনেকে ভাই এইভাবেই করবো ডাইরেক্ট, বিটা আর সি বাই আরবি, হ্যাঁ কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যদি চাই তো বের করতে পারতাম। তো এইগুলো হচ্ছে বোর্ডের ম্যাথ। আসলে ম্যাথ হচ্ছে দুটো ম্যাথ, ওই যে দুটো বড় বড় ম্যাথ করালাম না, এই দুটো ম্যাথ, একটা হচ্ছে আর ই রেজিস্ট্যান্স দিয়ে আর একটা হচ্ছে আর ই রেজিস্ট্যান্স ছাড়া। এই দুটো ম্যাথ পারলে তুমি এগুলা সব পারবা, সব পারবা। ওকে, তাহলে এবার দেখো একটা বাংলা কথা লেখা আছে, চলো তাহলে এটা কত হবে, 10 নম্বর হবে না 9 নম্বর হবে, আগেরটা কত 9, এটা হবে 10 নম্বর, 10 নম্বর ম্যাথ। চলো, এখন সব ছোট ছোট ম্যাথ, সবই ছোট ছোট ম্যাথ, এখানে অনেক কিছু লেখা আছে, থাকুক লেখা, কিছুই না, ম্যাথ পড়ে খালি চিত্র এঁকে ফেলবা, দেখবা সব হাতের নাগালে চলে আসছে। ওকে, তাহলে কি বলছে, একটা কমন ইমিটার সংযোগে, আবারও কমন ইমিটার, তাহলে কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টর সার্কিট এঁকে ফেলো, কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টর সার্কিট তাড়াতাড়ি এঁকে ফেলো।
কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টর সার্কিট, ইমিটার কমন, এটা বেজ কালেক্টর। বলছে যে কালেক্টরে প্রযুক্ত বিভব, কালেক্টরে ভালো করে শোনো, কালেক্টরে প্রযুক্ত সাপ্লাই, কালেক্টরে প্রযুক্ত বিভব, এই যে সাপ্লাই ভোল্টেজ এটা, তাহলে কালেক্টরে প্রযুক্ত বিভব হচ্ছে 9 ভোল্ট। হ্যাঁ, সংগ্রাহক বর্তনীতে লোড রোধ হচ্ছে 800 ওহম। তাহলে সংগ্রাহক মানে কালেক্টর, কালেক্টরে লোড রেজিস্ট্যান্স আর এল বা আর সি 800 ওহম মানে 0.8 কিলো ওহম। এবং এর বিভব, এর দুই প্রান্তের বিভব, এর দুই প্রান্তের বিভব ভি আউটপুট 0.9 ভোল্ট। আলফার মান, আলফা গিভেন, আলফা 49 ডিভাইডেড বাই 50 হলে ভিসিই কত, আইবি কত, ভিসিই কত আর আইবি কত, আইবি চাইছে আর ভিসিই চাইছে, এই দুই পয়েন্টের ভোল্টেজ চাইছে। এখানে আরও একটা অংশ আছে, দাও আমি লিখে দিই। ইনপুট রেজিস্ট্যান্স, ইনপুট রেজিস্ট্যান্স 225 ওহম হলে পাওয়ার ও ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন ও ভোল্টেজ গেইন, পাওয়ার ও ভোল্টেজ গেইন নির্ণয় করো। না আরেকটু যুক্ত করে দিলাম। তাহলে ইনপুট রেজিস্ট্যান্স, ইনপুট রেজিস্ট্যান্স এইটা, আর ইনপুট আর বি এটা কত 225 ওহম, 225 ওহম। এটা হলে গেইনও বের করতে হবে। তা আসো এক এক করে আগাই, এক এক করে আগাই। বলো, দেখেই তো বলা যায়, এই সিই ভোল্টেজটা দেখেই বলা যায় এই ভোল্টেজটা কত 9 ভোল্ট, তার থেকে এখানে ড্রপ হয়ে গেছে কত 0.9 ভোল্ট। তাহলে 9 ভোল্ট থেকে 0.9 ভোল্ট বাদ দাও, তাহলে 8.1 ভোল্ট, 8.1 ভোল্ট, তাহলে সিই হবে 8.1 ভোল্ট। শেষ, হয়েই তো গেল। তাহলে 1 নম্বর আমাদের চাইছে ভিসিই আর আইবি, তাহলে ভিসিই এটা হচ্ছে ভিসিসি, এটা মাইনাস এটার ভোল্টেজ, বা একটা কেবিএল লুপ খাটাও, যার যেভাবে লিখতে ইচ্ছা হয়। এই দিক দিয়ে লুপ ঘোরাচ্ছি, তাহলে -9, কারেন্ট তো অবশ্যই এই দিক দিয়ে যায় কারেন্ট, তাহলে কারেন্ট এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস 0.9 ভোল্ট ইকুয়াল টু প্লাস ভিসিই ইকুয়াল টু 0, তাহলে অতএব ভিসিই 8.1 ভোল্ট। ডান। এবার আইবি কত? আচ্ছা, আমরা আইসি পাবো কিনা? পাবো, এর রোধ জানা আছে, এর ভোল্টেজ জানা আছে, তাহলে আইসি পাবো। আইসি হচ্ছে ভি আউটপুট বাই আরসি, তাহলে 0.9 ডিভাইডেড বাই 0.8, 0.9 ডিভাইডেড বাই 0.8, তাহলে 1.125 এত মিলি অ্যাম্পিয়ার, এত মিলি অ্যাম্পিয়ার, 1.125 মিলি অ্যাম্পিয়ার, 1.125 মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আইসি। আইসি পাইলাম, আলফা দেওয়া আছে, আইবিও পেয়ে যাব, কোনো সমস্যা নেই। তাহলে আসো, আলফা আইসি বাই আইই, তাহলে আলফার মান 49/50, আইসি এর মান 1.125, তাহলে আইই এর মান, তাহলে অতএব আইই এটা হবে 1.125 ডিভাইডেড বাই আলফা 49/50, 1.1479 এত মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইবি পাবো না? হ্যাঁ পাবো। আইবি হবে আইই মাইনাস আইসি, তাহলে আইই অ্যান্সার মাইনাস আইসি হচ্ছে 1.125, তাহলে 0.0229 মিলি অ্যাম্পিয়ার। ডান, এটা আইবি। বুঝলা? প্রথম অংশ ডান। হিসাব, খালি হিসাব, সার্কিট আঁকতে পারলে আর একটু জ্ঞান বুদ্ধি থাকলে ম্যাথ পারা কোনো ব্যাপারই না। কি বুঝতে পেরেছ বলো? রাজশাহীর পোলাপান বলো, বুঝতে পেরেছ কিনা? তাহলে কি হচ্ছে, ইনপুট রেজিস্ট্যান্স 225 ওহম, কিলো ওহম না, 225 ওহম হলে পাওয়ার গেইন আর ভোল্টেজ গেইন কত? ওকে, তাহলে এটা আর ইনপুট এত ওহম, তাহলে কিলো ওহম হচ্ছে একে 1000 দিয়ে ভাগ দিবা, দিয়ে পাওয়ার গেইন ভোল্টেজ গেইন, এই তো হয়েই গেছে।
পাওয়ার গেইন ভোল্টেজ গেইন তো বের হয়ে বসেই আছে। তাহলে পাওয়ার গেইন আর ভোল্টেজ গেইন এ ভি বিটা আর সি আর বি। তো বিটার মান কি বের করছি? না, বের করি না, তো করবো, সমস্যা কি? বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি, বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি আর সি বাই আর বি। নাও মান বসাও, মান বসাও। আইসি এর মান 1.125, 1.125 ডিভাইডেড বাই আইবি, আইবি এর মান 0.0229, আর সি এর মান 0.8 আর আরবি এর মান 0.225, 0.225। 1.125 ডিভাইডেড বাই 0.0229 গুণ 0.8.225, 174.67। হ্যাঁ, তাওসিন কাইব বলছে বাইসতে পারছি, পেরেছি। হ্যাঁ, পেরেছ, ভালো করেছ। এবার পাওয়ার গেইনটা বের করে ফেলো, এবার পাওয়ার গেইনটা বের করে ফেলো। এপি বিটা স্কোয়ার আর সি বাই আর বি, পাওয়ার গেইনটা বের করে ফেলবা। 10 নম্বর ডান। তাহলে চলো আগাই, দেখি 11 নম্বর। 11 আর কতটুকু? আরো অনেক। 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর। 11, 12, 13। এই যে 11 কি বলতেছে? কোন একটা ট্রানজিস্টরে কমন বেজ কালেক্টরে, কমন বেজে কালেক্টর কারেন্ট এত থেকে এত এ উন্নীত করলে ইমিটার কারেন্ট এত থেকে এত এ উন্নীত হয়। কালেক্টর কারেন্ট এত থেকে এত এ উন্নীত করলে ইমিটার কারেন্ট এত থেকে এত এ উন্নীত হয়। তো বলা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ বিবর্ধন গুণক এবং প্রবাহ লাভ নির্ণয় করো। তাহলে দেখো, একেবারে নিষ্পাপ মনে চিন্তা করো, প্রবাহ বিবর্ধন গুণক মানে কি? একেবারে নিষ্পাপ মনে চিন্তা করো, প্রবাহ বিবর্ধন গুণক মানে আলফা আর প্রবাহ লাভ মানে বিটা, দুইটাই চাইছে, তাহলে একটা আলফা একটা বিটা। তাহলে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর প্রবাহ বিবর্ধন গুণক আর প্রবাহ লাভ কারেন্ট গেইন বিটা। তাহলে বলা আছে কোন একটা ট্রানজিস্টর সার্কিটে কমন বেজে কালেক্টর কারেন্ট এত থেকে এত উন্নীত করলে ইমিটার কারেন্ট এত থেকে এত উন্নীত হয়। ঠিক আছে, কালেক্টর কারেন্ট এত থেকে এত উন্নীত করলে ইমিটার কারেন্ট এত থেকে এত উন্নীত হয়। তো চলো হিসাব করি। কালেক্টর কারেন্ট এত থেকে এত উন্নীত করলে, তাহলে ডেল আইসি মানে আমরা আগে সূত্র কি লিখি? আলফা ইকুয়াল টু আইসি বাই আই লিখি না? অনেক সময় আইসি এর মান আই এর মান দেওয়া থাকবে না, বলা থাকবে পার্থক্য। ওকে, তাহলে উপরে ডেল আইসি, নিচে ডেল আই। তারপর বিটা ইকুয়াল টু, উপরে আমরা আইবি, নিচে আই সি লিখি, সরি উল্টে গেল, আইসি আইবি লিখি। তাহলে উপরে ডেল আইসি, নিচে ডেল আইবি লিখবো, সমস্যা কি? তাহলে আমরা পার্থক্য ফরম্যাটে লিখবো। তাহলে ডেল আইসি কালেক্টর কারেন্ট এত থেকে এত উন্নীত করলে, তাহলে 150 মাইনাস 160 মাইনাস 110, তাহলে একবারে লিখে দিই শুধু 50 মাইক্রো অ্যাম্পিয়ার। ইমিটার কারেন্ট এত থেকে এত উন্নীত হলো। আচ্ছা, ডেল আই ই ইমিটার কারেন্ট এত থেকে এত 148 মাইনাস 96, 148 মাইনাস 96, 148 মাইনাস 96, 52 মাইক্রো অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এই যে দুইটা পেয়ে গেছি। বলো, আইসি জানি, আই জানি, আর কি এখান থেকে কি বের করা যাবে? প্রথমে আলফা বের করা যাবে, আলফা। ঠিক আছে, এখান থেকে আলফা বের করা যাবে। তাহলে ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আই, ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আই। তাহলে ডেল আইসি এর মান 50 আর ডেল আই এর মান 52। তাহলে আলফার মান সবসময় একের চেয়ে ছোটই হবে। তাহলে 50/52, সহজ ম্যাথ, 0.961। আর বিটা বের করব, তাহলে আলফা থেকে বিটা বের করা যায়, অথবা কারেন্ট বের করে আইবি কারেন্ট বের করেও করা যায়, যার যেটা খুশি।
1/α, এটা ইকুয়াল টু 1 + 1/β। তাহলে 1 ডিভাইডেড বাই 0.961 1 + 1/β। তাহলে অতএব বিটা ইকুয়াল টু 1 - 1 ডিভাইডেড বাই 0.961। এটা এই পাশে চলে আসলো 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 0.961, যা হবে -1 উল্টা। তাহলে দেখো তো 24.64। এটা হচ্ছে প্রবাহ লাভ আর এটা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক। শেষ। প্রবাহ লাভ আর প্রবাহ বিবর্ধন গুণক হয়ে গেল। বলো হয়ে গেল কিনা? আসো আর একটা ছোট্ট ম্যাথ করে শেষ। এক, দুই, 3 করেছি, 4 করেছি, 5 করেছি, 6 করেছি, 7, হ্যাঁ ঠিক আছে। তাহলে 11 গেল, 12। আরেকটা ম্যাথ শেষ, এই ম্যাথটা শেষ। 13 নম্বর কি বলছে? একটি এনপিএন ট্রানজিস্টর সার্কিটে এনপিএন ট্রানজিস্টরে কমন ইমিটার সংযোগ করে বেজ ইমিটার জাংশনে 0.75 এত ভোল্ট বিভব প্রয়োগে বেজ প্রবাহ 8 মিলিঅ্যাম্পিয়ার এবং 1.15 ভোল্ট বিভব প্রয়োগে বেজ প্রবাহ 22 মিলিঅ্যাম্পিয়ার পাওয়া গেল। ইসাক স্যারের বইয়ের ম্যাথ। কিছু ম্যাথ দেখবা আসবে মানে বিশাল বড় ব্যাখ্যা, কিন্তু ভেতরে কোনো কাজের কথা নেই। এজন্য বহির্বর্তনী মানে আউটপুট টার্মিনাল, বহির্বর্তনীতে এজন্য বহির্বর্তনীতে 100 ওহম লোড রোধের বিপরীতে অ্যামিটার প্রবাহ পরিবর্তন, ইমিটার আর কি, ইমিটারকে এভাবে লিখছে অ্যামিটার। আচ্ছা সমস্যা নেই, বাংলা অনুবাদ যা করবে সবই সহি। অ্যামিটার প্রবাহ পরিবর্তন 16 মিলিঅ্যাম্পিয়ার পাওয়া গেল। প্রবাহ বিবর্ধন গুণক কত? প্রবাহ বিবর্ধন গুণক কত? এই হচ্ছে কোশ্চেন। হ্যাঁ 12 হবে, ঠিক আছে। তাহলে বিশাল একটা ম্যাথ, বিশাল অনেক কথাবার্তা, কিন্তু কাজের কথা কিছু নেই। এবার আসা পড়ি দেখি। একটা এনপিএন ট্রানজিস্টর কমন ইমিটারে সংযোগ করে, একে ফেলি দ্রুত। কমন ইমিটার এটা বেজ
এটা কালেক্টর, দেখো যত ম্যাথ সব কমন ইমিটার সার্কিটেরই। তো বলতেছে সংযোগ করে বেজ ইমিটার জাংশনে, কই বেজ ইমিটার, এই যে বেজ ইমিটার জাংশন এই পাশে, বেজ ইমিটার জাংশনে 0.75 ভোল্ট বিভব প্রয়োগ করে, 0.75 ভোল্ট এই বিভব প্রয়োগ করে বেজ প্রবাহ 8 মিলি অ্যাম্পিয়ার পাওয়া যায়। বেজ প্রবাহ 8 মিলি অ্যাম্পিয়ার পাওয়া যায়। ওকে, এবং 1.15 বিভব প্রয়োগ করে বেজ প্রবাহ, আচ্ছা 1.15 ভোল্ট এটা দিলে তখন আবার বেজ প্রবাহ সেটা হয় 22 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দুইটা বেজ প্রবাহ দেখো, তাহলে যখন এরকম এই বিভবে এই বেজ প্রবাহ, এই বিভবে এই বেজ প্রবাহ, তাহলে তোমার কি নিতে হবে ডেল আইবি নিতে হবে। তাহলে 22 মাইনাস 8, 22 থেকে 8 14 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে পরিবর্তন নিয়ে কাজ করব। অনেক সময় এরকম থাকবে ডাইরেক্ট মান দিবে না, পরিবর্তন দিবে। ওকে, তাহলে আমরা পরিবর্তন নিয়ে কাজ করব। তাহলে বেজ কারেন্টের পরিবর্তন হচ্ছে এইটা, ডেল বি হচ্ছে এইটা, ডেল আইবি হচ্ছে এটা। এবার বলছে এজন্য বর্তনীতে 100 ওহম লোড রোধের বিপরীতে অ্যামিটার প্রবাহ বিবর্ধন, এখানে লোড রেজিস্ট্যান্স আছে 100 ওহম। এবার এর অ্যাক্রসে লোড রোধ আছে এইটা, লোড রেজিস্ট্যান্স আছে এইটা, এটা হচ্ছে আইসি। তাহলে বলছে বহিবর্তনীতে 100 ওহম লোড রেজিস্ট্যান্সের জন্য অ্যামিটারের প্রবাহ পরিবর্তন এত। অ্যামিটার মানে ইমিটার আর কি, ইমিটারের প্রবাহ বিবর্ধন এই যেটা, এর পরিবর্তন। তুমি যদি শোনো এই সার্কিটের এই ভোল্টেজটা পরিবর্তন করো তাহলে কারেন্ট পরিবর্তন হবে। তো তাই করছো, দেখো ভোল্টেজ পরিবর্তন করছো, কারেন্ট পরিবর্তন হয়েছে। তাহলে ভোল্টেজ পরিবর্তন করলে কারেন্ট পরিবর্তন হবে, আইসি এর পরিবর্তন হবে, আই এর পরিবর্তন হবে। আমাদের আই এর পরিবর্তন দেওয়া আছে ডেল আইই, এটা আমাদের বলে দিছে যে ইমিটার কারেন্টের পরিবর্তন হয় 16 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের প্রবাহ বিবর্ধন গুণক বের করতে বলছে। এইবার শোনো ম্যাথটা কি জানো, ম্যাথটা বলতেছে কারেন্ট, বেজের কারেন্ট 22 থেকে 8-এ পরিবর্তিত হলে বা 8 থেকে 22-এ পরিবর্তিত হলে ইমিটার কারেন্টের পরিবর্তন হয় 16 অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ বিবর্ধন গুণক বের করো। প্রবাহ বিবর্ধন গুণক হচ্ছে আলফা, এই আলফা হচ্ছে ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইই। এবার আমার ডেল আইই জানা আছে কিন্তু ডেল আইসি জানা নেই। ওকে, তাহলে ডেল আইসি হচ্ছে ডেল আইই মাইনাস ডেল আইবি। ঠিক আছে, তাহলে উপরে মানটা নিয়ে বসাই দিবা, ডেল আইই মাইনাস ডেল আইবি ডিভাইডেড বাই ডেল আইই। ঠিক আছে, তাহলে ডেল আইই কত, ডেল আইই কত 16 মাইনাস ডেল আইবি কত 14 ভাগ ডেল আইই 16। শেষ। মানে খাজনার চেয়ে বাজনা বেশি কিছু ম্যাথ আছে না, এই ম্যাথ হচ্ছে খাজনার চেয়ে বাজনা বেশি ম্যাথ 0.125। শেষ। এইটুকু হচ্ছে ম্যাথ, ম্যাথের কি বেশি বলো, বাজনা বেশি, খাজনার চেয়ে বাজনা বেশি। এই মরিয়ম আক্তার তামিমা বলছে 0.125। ওকে, আমারও মিলে গেছে 0.125। অনেকগুলো ম্যাথ করাইলাম, অফলাইনে কিন্তু এতগুলো ম্যাথ করাইতে পারতাম না। তাহলে অনেকগুলো ম্যাথ করাইলাম, প্রায় 2টা ক্লাস নিয়ে ফেললাম, বুঝছো, একটা ক্লাস মানে 2টা ক্লাস নিয়ে ফেললাম। তাহলে এই অধ্যায়ের আর একটা ক্লাস আসে, এই একটা ক্লাস হইলেই এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আর এই অধ্যায়ে যে ওই লজিক অংশটুকু আছে, আইসিটির অংশটুকু আছে, ওই অংশটুকু নিজে নিজে করবা। ভাই অফলাইনে বেস্ট টাইম সকালে ক্লাস চলতেছে, পরীক্ষার কয়দিন বিকেলে আসা যাবে কিনা? আসো, কি আর করবা। ভাই ম্যাথগুলো কি আপনার বইয়ের? আমার কোনো বই নেই, আমার তো জন্মই হয়নি, এই পার্টের তো জন্মই হয়নি বইয়ের। ওকে, তাহলে চলো টাটা, ভালো থাকিও সবাই।